তো যেমনটা বললাম যে আজকে আমরা যখন জন রলস নিয়ে আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে অতীতে যে আলোচনাগুলো আমরা করেছি হবস বেনথাম নিয়ে করেছি, আমরা প্লেটো নিয়ে করেছি, আমরা লক নিয়ে করেছি এবং কান্ট এখনো একটা কথা মোটামুটি এই সমস্ত থিঙ্কারসরা আলোচনায় আসবে এবং তাদের যে আইডিয়া আমরা আসলাম এত, বিশেষ করে সামাজিক চুক্তির যে ধারণা এবং ন্যায়ের যে ধারণা, সেগুলো এখানে আলোচনায় রিপিট হয়। এবং তার মধ্যে কতগুলো পার্থক্য অবশ্যই আমরা বোঝার চেষ্টা করি। মোটামুটি ভাবে বুঝে নাও সবার আগে এখানে আমি তোমাদেরকে একটা স্ক্রিন শো দেখে নাও। দেখতে পাচ্ছ? না। এখানে তোমরা দেখবে যে জন রলস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। জন রলস এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার সময়কালটা আমরা আগে দেখিনি, সবার আগে সেটা হচ্ছে 19 থেকে 2002 সাল। বুঝতেই পারছো যে জাস্ট কয়েক বছর আগেই মারা গেছে, বছর আগে মারা গেছে। 1921 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পুরো নামটা হচ্ছে জন বর্ডলি রলস, ঠিক আছে? দাদা কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা। এবার এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যাকে নিয়ে আমরা আজকে চর্চা করছি তার পুরো নাম হচ্ছে জন বর্ডলি রলস। তিনি একজন উদারবাদী তাত্ত্বিক ছিলেন। তিনি একজন লিবারাল থিঙ্কার্স, ফিলোসফার্স, থিওরিস্ট যাই বলো না কেন ছিলেন। এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের চর্চায়, ফিলোসফির চর্চায়, মোরালিটির চর্চায় বেশ অবদান তার রেখেছেন এবং 21st সেঞ্চুরি বলা যেতে পারে একজন, বা 20th সেঞ্চুরি বলা ভালো, কারণ তার টাইম পিরিয়ডটা হচ্ছে জাস্ট 21st সেঞ্চুরি। জাস্ট 2 বছরই আমরা দেখেছি, বাকি পুরো সময়কালটাই আমরা দেখবো তার 20 সেঞ্চুরি। আমরা দেখতে পাবো 1900 থেকে 1900 এই 2000-এর যে সময়কাল তার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন 1921 সালে, দেখতেই পাবেন তিনি এখানে জন্মগ্রহণ করেছেন 1921 সালে এবং আমরা দেখছি 2002 সালে মারা গেছেন। তো এই সময়ের মধ্যে তিনি বেশ কতগুলো চিন্তা ভাবনা আমাদের সামনে উপস্থিত করেছেন, যে চিন্তা ভাবনাগুলো বলা যেতে পারে যে পশ্চিমী রাষ্ট্রচিন্তার দুনিয়ায়, পশ্চিমী ফিলসফির দুনিয়ায়, বা বলতে পারো যে আহ, ন্যায়বাদী সমাজ গঠন করার যে চর্চা, সেই চর্চার দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তিনি বেশ প্রসিদ্ধ লাভ করেছিলেন। তিনি খুব পরিচিতি লাভ করেছেন এবং খুবই খুবই কম সময়ে ফেমাস হয়েছেন, এগুলো আমরা দেখব। এবং আমরা দেখতে পাবো যে তিনি এই সময়ে বিভিন্ন মেডেল পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, এগুলোতে যাচ্ছি না, দেখে নিও। তিনি বিশেষভাবে যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন তিনি হচ্ছেন ইমানুয়েল কান্টের কথা বলতে পারি, জন স্টুয়ার্ট মিলের কথা বলতে পারি, জন লকের কথা বলতে পারি, কার্ল মার্কসের কথা বলতে পারি। এই সমস্ত থিঙ্কারদের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছেন। আর একজন হচ্ছে, আরো দুজন হচ্ছে, তোর কথাটা এখানে নেই মেনশন করা, রুশো। রুশো এবং প্লেটো এই দুজনের নাম এখানে মেনশন নেই, আমি এখানে ওয়ার্ড ফাইলটাতে লিখে দিচ্ছি। এই রুশো এবং প্লেটোর দ্বারাও তিনি কিন্তু ওয়ার্ড ফাইলে লিখে দিচ্ছি, ক্লাস শেষে এটা আমি তোমার প্লেটো এবং প্লেটো, রুশো, ইমানুয়েল কান্ট, জন স্টুয়ার্ট মিল, জন লক, কার্ল মার্কস এদের দ্বারা কিন্তু ভীষণভাবে বিশেষভাবে প্রভাবিত, ঠিক আছে? এটা আমরা দেখব। এবং তার আইডিয়াগুলি দ্বারা আরো পরবর্তীকালে প্রভাবিত হয়েছেন আমাদের ভারতীয় চিন্তাবিদ, বিশ্বের বিখ্যাত একজন ব্যক্তিত্ব অমর্ত্য সেন, আমাদের এই শহরের মানুষ, জেলার রাজ্যের মানুষ, জানো তোমরা যে তিনি পরবর্তীকালে এনআরএ আইডিয়াগুলো, তিনি যে এখানে উদারবাদী যে তত্ত্ব আমাদেরকে দিয়েছেন, তিনি যে এখানে আহ, ন্যায় বিচারের যে ধারণা আমাদের সামনে উপস্থিত করেছেন, জাস্টিসের যে কনসেপ্ট আমাদের সামনে যে উপস্থিত করেছেন, সেটিকে আমরা দেখতে পাবো অমর্ত্য সেন আরো অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং টু সাম এক্সটেন্ট কিছুটা জায়গায় জন রলসের সমালোচনা দিয়েই শুরু, মানে শুরুটা তিনি জন রলসের সমালোচনাতেই শুরু করেছেন, দিয়েই শুরু করেছেন, পরবর্তীকালে এটাকে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং
বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে কিভাবে এর অ্যাপ্লিকেশনসটা ঘটানো যায় সেই সমস্ত আইডিয়াগুলো অমর্ত্য সেন দিয়েছেন, যেখানে তার আলোচনায়, জাস্টিসের আলোচনায় তার উঠে এসেছে যে ধারণাটি, সেটি হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, বলো, জানতে চাইছো? বলছি না, জানতে চাইছি না, আপনার পিকচারটা খুবই ছোট আসছে একদম, মানে প্রায় দেখা যাচ্ছে না, ছোট। কোন বড় পিকচারটা? করলে ভালো হয়। কোন পিকচারটা? আপনার আপনার যে পিকচারের জায়গাটা খুবই ছোট হয়ে গেছে। ঠিক আছে এবার? তো হ্যাঁ, এগুলো, ঠিক আছে। এখানে আমরা এটাই দেখতে পাবো যে এইরকম ভাবে তার এই তত্ত্ব এখনো আমাদের সামনে উপস্থিত হয়ে রয়েছে এবং রাষ্ট্রচিন্তার জগতে বলতে পারো বেশ খ্যাতি অর্জন করেছে। যদিও এখানে অমর্ত্য সেন তার এই আইডিয়াটিকে ক্রিটিসাইজ করেছেন, ডেভেলপ করেছেন, তারপরেও আমরা দেখব যে তার এই চিন্তা ভাবনার গুরুত্ব কম নয়, এখনো কিন্তু সিগনিফিকেন্ট, এবং বোধহয় পৃথিবী যতদিন টিকে থাকবে সেগুলো। তো এই বিশেষত্বটা আমরা দেখতে পাবো তার থিওরির মধ্যে রয়েছে, যে থিওরিটার নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। এবং এই থিওরি অফ জাস্টিস নামে তার একটা বই বেরিয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, শোনা আছে? তো হ্যাঁ। আমরা দেখব যে আহ, এই আলোচনাগুলো তাহলে বুঝতেই পারছো যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যেটি যে নামে পরিচিত, এই তার চর্চা, সেটি হচ্ছে থিওরি অফ জাস্টিস নামে পরিচিত লাভ করেছে। এবং এই নামেই তিনি একটি বই প্রকাশ করেছিলেন, বইটির নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। 1971-এ এই বইটা প্রকাশিত হয়েছে। এই বইটার নাম অসংখ্যবার বিভিন্ন ইন্টারভিউয়ে জিজ্ঞেস করে, বিভিন্ন নেট সেটাতে একাধিকবার এসেছে, তুমি দেখবে। এবং সচরাচর কিন্তু বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন, ভালো করে ধ্যান দেবে। বইটার নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। 1971-এ বইটি প্রকাশিত হয়েছিল জন রলসের। তবে এই বইটিতে, এবং আমরা জানি যে তিনি একজন সমতাবাদী তাত্ত্বিকও তাকে বলা হয়। তিনি একজন যেমন ন্যায়বাদী তাত্ত্বিক, তেমন একজন তিনি সমতাবাদীও তাত্ত্বিক, তাকে ইগালিটারিয়ানও বলা হয়। মাথায় রাখবে, তাকে একজন ইগালিটারিয়ানও বলা হয়, সমতাবাদী তাত্ত্বিকও, এগুলো মাথায় রাখবে। তার এখানে বিভিন্ন কতগুলো গ্রন্থের রচনার নাম এখানে মেনশন করা হয়েছে, সবগুলোই। এখানে তার গ্রন্থ যেমন হচ্ছে 1971-এ থিওরি অফ জাস্টিস, এটা তার বেরিয়েছিল। তবে এই থিওরি অফ জাস্টিস বেরোনোর আগে আমরা দেখতে পাবো যে তার আরো কতগুলো, মানে এটা আমরা দেখতে পাবো 1971-এ যখন তার থিওরি অফ জাস্টিস বেরিয়ে আসছে, তখন আমরা দেখবো থিওরি অফ জাস্টিস হচ্ছে কতগুলো তার তার আগে, এই 1971-এর আগে কতগুলো লিখে যাওয়া প্রবন্ধ বলতে পারো, যে রচনা, আর্টিকেল বলতে পারো, আর্টিকেল গুলোর একটা বলতে পারো সংমিশ্রণ বলতে পারো, সংযোজন বলতে পারো, মিথস্ক্রিয়া বলতে পারো। মিথস্ক্রিয়ায় তিনি পরবর্তীকালে একটা বই প্রকাশ করেছিলেন, যে বইটার নাম হচ্ছে কিন্তু জাস্টিস। এবং মোটামুটি ভাবে এই থিওরি অফ জাস্টিস প্রকাশিত হওয়ার আগে তার যতগুলো রচনা প্রকাশিত হয়েছে, সমস্ত রচনাতেই প্রায় বলতে পারো যে তিনি কি করেছেন, মানে প্রবন্ধগুলোতে তিনি এই ন্যায় বিচারে যে ধারণাটা এই বইয়ে দিয়েছেন, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যে ধারণা এখানে দিয়েছেন, তো সেই ধারণাগুলোই তিনি কি করেছেন না, ক্ষুদ্র 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 আকারে কিন্তু বিভিন্ন প্রবন্ধে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করেছেন। সেগুলোর নামগুলো আমি বলছি তোমাদের, আমি এখানে ওয়ার্ড ফাইলে লিখেও দিচ্ছি, পরে ক্লাসের শেষে ওয়ার্ড ফাইলটা তোমাদের অবশ্যই শেয়ার করব, এখানে এখন তোমরা দেখতে পাবে না। আমি আহ, দেখতে পাবে অবশ্য, আমি এটা দেখার মতো করে ভিজিবল, তাহলেই দেখতে পাবে। তো এই যে দেখো, এখানে ওয়ার্ড ফাইলটিতে আমি এখানে অ্যাড করছি তার এই প্রবন্ধ।
এখানে তোমরা দেখতে পাবে যে এই প্রবন্ধগুলোতে তিনি কি করেছেন না তার আইডিয়াগুলো মেইনলি আমাদের সামনে করেছিলেন। পরবর্তীকালে এই প্রবন্ধগুলোরই একটা একটা বলতে পারো যে সংযোজন, সংমিশ্রণ, কতগুলো বলতে পারো যে নবীনকরণ, এই পরিমার্জন, পরিবর্ধন, যাই বলো না কেন, এগুলো করে আলটিমেটলি একটা বইয়ের আকারে প্রকাশিত হয় তার তত্ত্ব, সেটা হচ্ছে থিওরি অফ জাস্টিস। তো সেই কোন রচনাগুলো ছিল সেগুলো জিজ্ঞেস করতে পারে পরীক্ষা। এক এক করে এখানে আমি মেনশন করছি যেগুলো আলটিমেটলি থিওরি অফ জাস্টিস তার বইটাকে জন্ম দিল, সেগুলো হচ্ছে এগুলো। নাম কি কি ছিল? নাম ছিল হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো যে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস ছিল, ঠিক আছে, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস ছিল, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, এটা 58 হবে, 19 এখানে লেখাই আছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এর কথা, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এর কথা 1958 হবে, 1958 হবে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস 1958 হবে। তার এটা বেরিয়েছিল ফিলোসফিক্যাল রিভিউ বলে একটি পত্রিকা ছিল, ফিলোসফিক্যাল রিভিউ, ফিলোসফিক্যাল রিভিউ, ফিলোসফিক্যাল ফিলোসফিক্যাল রিভিউ বলে একটা পত্রিকা ছিল, জার্নাল ছিল, ঠিক আছে, এটা একটা জার্নাল ছিল, মাথায় রাখবে। এগুলো পরীক্ষায় জানতে চাইছে, দেখেছো তোমরা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, কাজেই খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। তো এটা আমরা দেখতে পাবো একটা জার্নাল ছিল, এই জার্নালে তার কি হয়েছিল 1958 সালে জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস তার কিন্তু প্রথম বেরিয়েছিল, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড আমরা কি দেখতে পাবো? সেকেন্ড আমরা এখানে দেখতে পাবো তার কনস্টিটিউশনাল লিবার্টি বলে আর একটা হচ্ছে প্রবন্ধ বেরিয়েছিল, কনস্টিটিউশনাল লিবার্টি, এখানে নামটা লেখা নেই, আমি আবার এটার নাম দিচ্ছি, কনস্টিটিউশনাল লিবার্টি, কনস্টিটিউশনাল লিবার্টি, কনস্টিটিউশনাল লিবার্টি বলে একটা প্রবন্ধ তার বেরিয়েছিল। এই প্রবন্ধটা আমরা দেখতে পাচ্ছি কি 1963 সালে এই প্রবন্ধটা বেরিয়েছিল। কত সালে বেরিয়েছে এই প্রবন্ধটা? 1963 সালে এই প্রবন্ধটা বেরিয়েছে, ভালো করে নোট করে নিতে পারো। 1963 সালে এই প্রবন্ধটা বেরিয়েছে, যেখানেও তার এই আইডিয়াগুলো কিছুটা এখানে এসেছে। তারপরে আমরা দেখতে পাবো যে 1966 সালে তার সিভিল ডিসোবিডেন্স বলে আর একটা প্রবন্ধ এসেছিল। কি নাম? সিভিল ডিসোবিডেন্স, সিভিল ডিসোবিডেন্স, সিভিল ডিআইএসও, সিভিল ডিসোবিডেন্স, ডিআইএসওবিইডিআইইএনসি, সিভিল ডিসোবিডেন্স বলে আর একটা বই তার ইয়ে বেরিয়েছিল, তার প্রবন্ধ বেরিয়েছিল, সিভিল ডিসোবিডেন্স বেরিয়েছিল 1967 সালে। কত সালে? 1967 সালে, ঠিক আছে, 1967 সালে সিভিল ডিসোবিডেন্স বেরোচ্ছে। তারপরে আমরা দেখতে পাবো তার এখানে বেরিয়েছে দ্য সেন্স অফ জাস্টিস, সরি আমি এটা সেন্স অফ জাস্টিসটা মিস করে গেলাম, 1963 সালেই তার সেন্স অফ জাস্টিস বেরিয়েছিল, দ্য সেন্স, সেন্স অফ জাস্টিস, তার সেন্স অফ জাস্টিস 1963 সালেই বেরিয়েছে, 1963 সালেই তার সেন্স অফ জাস্টিস বেরিয়েছে, এটাও আমরা দেখতে পাবো, সেন্স অফ জাস্টিস। তারপরে আমরা দেখতে পাবো দ্য সিভিল ডিসোবিডেন্স। তারপরে আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের একটা প্রবন্ধ বেরিয়েছে তার, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এখানে লেখা নেই, দেখে নাও, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, তার এই প্রবন্ধটি বেরিয়েছে আমরা দেখতে পাবো 1967, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস তার বেরিয়েছে 1967। তারপরে আমরা কি দেখতে পাবো? তারপরে আমরা দেখতে পাবো এটার একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস 1967 সালে। তারপরে আবার ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সাম অ্যাডেন্ডা বলে আর একটা প্রবন্ধ তার বেরিয়েছিল, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সাম অ্যাডেন্ডা বলে আর একটা প্রবন্ধ তার বেরিয়েছিল, এটা বেরিয়েছিল আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সাম অ্যাডেন্ডা, ADDEND, এটা আমরা দেখতে পাবো তার কত সালে 68-এ বেরিয়েছে, পরের বছরই এটা আমরা দেখতে পাবো তার এই একটা প্রবন্ধ বেরিয়েছিল। এই সবকটা প্রবন্ধকে মিলিয়ে এখানে আমরা দেখতে পাবো কি, সবকটা প্রবন্ধকে মিলিয়ে আমরা দেখতে পাবো তার এখানে বেরোলো যেটা, সেটার নাম হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি থিওরি অফ জাস্টিস, তার যে বইটা বেরোলো সেটার নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো তার এই যে প্রথম এখানে
এই যে প্রথম বলতে পারো যে এই প্রথম ছটা প্রবন্ধের বলতে পারো যে সংমিশ্রণ, সংযোজন, পরিবর্ধন, পরিমার্জন যাই বলো, সবগুলোকে মিলিয়ে পরবর্তীকালে তিনি 1971 সালে এসে লিখলেন একটা বই, সেটার নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। যেখানে তিনি আর কিছুই করেননি, এই প্রথম 6টা প্রবন্ধের মূল বিষয়গুলিকেই এখানে কিন্তু তুলে ধরেছেন। মোটামুটি 600 পেজের একটা বইয়ে তিনি কিন্তু এখানে এটাকে তুলে, কি সেখানে আইডিয়া আছে আমি এখানে আলোচনায় অবশ্যই আসবো। তবে এখানে আরেকটুখানি দেখে নাও, সেটা হচ্ছে কি, এটা তো গেল তার বই থিওরি অফ জাস্টিস, তার প্রকাশিত হলো। পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি আর একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে পলিটিক্যাল লিবারালিজম। 1993 সালে তার এটা বেরোচ্ছে, পলিটিক্যাল লিবারালিজম বলে একটা বই বেরোচ্ছে 1993 সালে। এটাও বই, ঠিক আছে, উপরের গুলো সব প্রবন্ধ। 7 নাম্বারটা বই, 8 নাম্বারটা বই, 9 নাম্বারে তার আর একটা বই আমরা দেখতে পাবো, মানে বই 3 নাম্বারে এখানে যেটা তার বেরোচ্ছে সেটা হচ্ছে ল অফ পিপল 1993। 1993-তে আমরা দেখতে পাবো ল অফ পিপলস বলে আরেকটা বই তার 1993 সালে বেরোচ্ছে। এবং 2000 সালে তার একটা বই বেরোচ্ছে, সেটা হচ্ছে 2000 সালে তার আর একটা বই, 2000 সালে তার এখানে আমরা দেখতে পাবো যে আরেকটা, এখানে আমরা দেখতে পাবো যে তার বই বেরোচ্ছে, ঠিক আছে, লেকচার্স অন দ্য হিস্ট্রি অফ মোরাল ফিলসফি। লেকচার্স অন দ্য হিস্ট্রি অফ মোরাল ফিলসফি। লেকচার্স অন দ্য হিস্ট্রি অফ মোরাল ফিলসফি, এটা আমরা দেখতে পাবো যে 2000 সালে তার একটা কি বই বেরোলো, ঠিক আছে, 2000 সালে তার একটা বই বেরোলো, এটা হচ্ছে আমরা তার সংযোজন দেখতে পাবো। পরবর্তীকালে 2001 সালে এই জাস্টিস এস ফেয়ারনেসকে তিনি পরে আবার রিস্টেটমেন্ট বের করেছিলেন 2001 সালে, এটা আমরা দেখতে পাই। যাই হোক, তার সমালোচনাগুলোকে তিনি এখানে কাউন্টার করার চেষ্টা করেন। যাই হোক, মোটামুটি ভাবে বুঝে নাও যে এইগুলো প্রথম 6টা হচ্ছে তার প্রবন্ধ, যে প্রবন্ধগুলোর হচ্ছে সংযোজন, পরিমার্জন যাই বলো করে তিনি এই বইটা বের করলেন থিওরি অফ জাস্টিস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বই তার, যেটা সেই সময়কার রাজনৈতিক চিন্তার ইতিহাসে বেশ একটা আলোড়ন ফেলে দিয়েছিল, এটা আমরা এখানে দেখতে পাবো। এবার এখানে একটু পিডিএফটাতে চলে আসো, কারণ এটাতে দেখতে একটু অসুবিধা। পিডিএফটাতে এবার চলে আসো, এখানে কি বলেছে তারপরে এখানে এখানে আমরা দেখতে পাবো যে সেই সময় এখানে দেখো ইউটিলিটারিয়ানিজমের কথা বলেছে, ইউটিলিটারিয়ানিজমের কথা বলেছে পরিষ্কার। তার মানে দেখতে পাচ্ছ যে তার মানে আমাদের এখানে বেনথামের আলোচনাটা চলে আসবে, বেনথামের আলোচনা আমাদের চলে আসবে। তবে এখানে বেনথামের আলোচনায় আসার আগে এখানে মাথায় রেখো যে তিনি এখানে যে তত্ত্বের এখানে ধার করেছিলেন, বা বলতে পারো যে যে বলতে পারো এক প্রকার থিওরি এখানে ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে ডিঅন্টোলজিক্যাল থিওরি। আমি এটা নিয়ে আজকে আর আলাদা করে বলবো না, আগামীকাল বলবো ক্লাস কোয়েশ্চেন গুলো সলভ করার। আমি ফিরে আসছি ইউটিলিটারিয়ানিজমের আলোচনায়। ইউটিলিটারিয়ানিজমের আলোচনায় আমরা কি পেয়েছিলাম আমি একটু রিক্যাপ করে দিই, আশা করি তোমাদের মনে আছে, তারপরেও রিক্যাপ করিয়ে দিচ্ছি। ইউটিলিটারিয়ান থিওরিতে বা হিতবাদী তত্ত্বে আমরা পেয়েছিলাম বেনথামকে, পেয়েছিলাম তার মুখ্য প্রবক্তা হিসেবে। এবং আমরা দেখেছিলাম যে তিনি সংখ্যার উপর গুরুত্ব দিয়েছিলেন, মেজরিটির উপর গুরুত্ব দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখ বিধানটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব বা আইনের কর্তব্য। আইনের হচ্ছে কিন্তু নৈতিক কর্তব্য বলা যেতে পারে, বা আইনের হচ্ছে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে কি উদ্দেশ্য, যে মানুষ আইন তৈরি করেছে তার কারণ হচ্ছে যাতে সেই আইনের মধ্য দিয়ে কি হতে পারে, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ যাতে সেটার মধ্য দিয়ে সুনিশ্চিত হতে পারে। এই কথাটা তিনি বলেছিলেন, গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, তার বারবার পরীক্ষায় জানতে চায়। তো সেখানে যখন তিনি এই কথাগুলো বলেছিলেন তখন আমরা দেখেছিলাম জন স্টুয়ার্ট মিল সেগুলোর এসে এই আইডিয়াটি এসে সমালোচনা করেছিলেন জন স্টুয়ার্ট মিল মূলত সংখ্যার ভিত্তিতে যেহেতু বেনথাম করেছিলেন, সেই কারণে দেখা গেল কি যে সেখানে ব্যক্তির যে স্বাধীনতা এবং সেখানে 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 গুণগত যে মান সেগুলো কিন্তু এক প্রকার ডিনাই করা হয়েছে বেনথামের চর্চায়। আমরা দেখতে পেলাম জন স্টুয়ার্ট মিল এসে সেগুলোকে সংশোধন করলেন। জন স্টুয়ার্ট মিল এসে কি বলার চেষ্টা করলেন যে না, সংখ্যাগরিষ্ঠের উপর যখন আমরা জোর দিচ্ছি, সংখ্যাগরিষ্ঠের সুখের উপর যখন জোর দিচ্ছি, তখন সেখানে মাইনরিটিস এবং বলা যেতে পারে ইন্ডিভিজুয়ালও, পার্টিকুলারলি বলতে গেলে তারা কিন্তু কি হচ্ছে না, তাদের নিজেদের স্বাধীনতা, তাদের অধিকার, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এবং কোনো রকম ভাবে এটা একটা কিন্তু ন্যায়পূর্ণ সমাজ হতে পারে না।
এবং এই উদ্দেশ্যে তিনি কি বলার চেষ্টা করেছিলেন? এই উদ্দেশ্যে তিনি বলার চেষ্টা করেছিলেন যে প্রত্যেকটা ব্যক্তিকে সবার আগে ভ্যালুস দিতে হবে, ব্যক্তি শেষ কথা হবে। তারপরে সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা ট্রিটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে বা প্রত্যেকটা ব্যক্তিকে নিজের মতো করে ট্রিটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে বা নিজের মতো তাকে জীবনযাপন করতে দেওয়ার একটা অপশন তৈরি করার মধ্য দিয়ে কি করা যেতে পারে না ব্যক্তির জীবনে সুখ সুনিশ্চিত করা যেতে পারে। এই কথাগুলো আমরা জন স্টুয়ার্ট মিলকে বলতে শুনি। ঠিক একই ধরনের আইডিয়া আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি? একই ধরনের আইডিয়া আমরা এখানে দেখতে পাবো আমরা যে জন রলসকে কপি করতে দেখতে পাচ্ছি। তিনিও এখানে কিন্তু ওই জন 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 রলস জন স্টুয়ার্ট মিলের মতো জন বেনথামকে এখানে ক্রিটিসাইজ করছেন এবং তিনি বলছেন সেই সময় বলতে পারো যে 250 বছর ধরে বলতে পারো এক প্রকার হিতবাদী যে তত্ত্ব সংখ্যাগরিষ্ঠের শাসনের উপরে যে ভিত্তি করে যে টিকে থাকে এবং এখনো পর্যন্ত সমাজে আমরা কিন্তু এটাই দেখি। বিচার ব্যবস্থা বলে থাকো, রাজনৈতিক ব্যবস্থা বলে থাকো, আইন কানুন বলে থাকো, সমস্ত কিছু মেজরিটি ডিসিশনে কিন্তু নেওয়া হয়ে থাকে। মাইনরিটির কথা সেখানে খুব কমই চিন্তা করা হয়, ব্যক্তির কথা খুব কমই চিন্তা করা হয়। সবসময় মেজরিটির ভিত্তিতেই কিন্তু সবসময় ডিসিশন নেওয়া হয়ে থাকে এবং এটাই হয়ে আসছে। তো আজকের দিনে কিছুটা হয়তো সংশোধন সেখানে এসেছে যাতে করে ব্যক্তির উপর একটুখানি মূল্য বা গুরুত্ব দেওয়া যাচ্ছে, সংখ্যালঘুদের উপরও গুরুত্ব দেওয়া যাচ্ছে। তো সেই সময়ে মনে করো যে যেই সময় তিনি এটা লিখছেন 1971 সাল নাগাদ, তখন আমরা দেখতে পাচ্ছি যেটা অর্থাৎ আজ থেকে এখনো 50 বছর আগের কথা বলছি, যে তখন কিন্তু সমাজ আরো অনেক বেশি এইরকম কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থার প্রতি এক প্রকার রক্ষণশীলতা কিন্তু পালন করে চলতো। এবং আমরা দেখতে পাবো যে সবসময় কি হচ্ছে না সংখ্যাগরিষ্ঠকেই সবসময় ভ্যালু দেওয়া হচ্ছে, মাইনরিটিসদেরকে বা ব্যক্তিদেরকে কিন্তু সেখানে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। এখানেই এসে আমরা দেখতে পাবো কি হলো না, এখানে এসেই আমরা দেখতে পাবো যে জন স্টুয়ার্ট জন রলস বলার চেষ্টা করছেন যে 250 বছর ধরে এই যে থিওরি এখানে বিরাজমান, এই থিওরির মধ্য দিয়ে কোনো রকম ভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এবং কোনো রকম ভাবে এটা ন্যায়পূর্ণ একটা থিওরি তত্ত্ব বা থিওরি কিন্তু হতে পারে না। জাস্টফুল এটা একটা কিন্তু তত্ত্ব হতে পারে না। জাস্টফুল তত্ত্ব হতে হলে একে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যক্তিকে সবার আগে কিন্তু এখানে প্রায়োরিটি দিতে হবে, যেটা জন স্টুয়ার্ট মিল করে গেলেন যে ব্যক্তি সবার আগে শেষ কথা হবে, ব্যক্তিকে এখানে মূল্য দিতে হবে এবং তার উপরে এমন কতগুলো প্রিন্সিপালস তৈরি করতে হবে যে প্রিন্সিপালস গুলোর মধ্য দিয়ে কি করা যেতে পারে না সমাজের মধ্যে, মানুষের মধ্যে বা সমাজের মধ্যে যেভাবে এগিয়ে যাওয়া পিছিয়ে থাকার একটা গল্প চলে সব সময়, বা কেউ একটু এগিয়ে গেছে কেউ পিছিয়ে আছে, এবং সমাজে যে ধরনের একটা ইনইকুয়ালিটি, সহজ ভাষায় যেটাকে আমরা বলি ইনইকুয়ালিটি, অসাম্য যেটাকে আমরা বলে থাকি, এই যে অসাম্যের পরিস্থিতি যেটা হয়ে আছে বা চলছে, অসাম্যের একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এগুলোকে রিডিউস করা যেতে পারে এবং এক প্রকার সকলের জন্য একটা সকলের জন্য একটা সমান একটা সমাজ ব্যবস্থা করা যেতে পারে, যেটার মধ্য দিয়ে সকলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সকলে তাদের নিজেদের বেসিক যে রাইটস গুলো আছে অ্যাটলিস্ট সেগুলো যাতে ইনশিওর করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার অন্যতম কারণ হচ্ছে তিনি বারে বারেই বলার চেষ্টা করলেন যে ব্যক্তি শেষ কথা, যেহেতু স্বাভাবিকভাবেই ব্যক্তিকে মূল্য দিতে হলে আমাদেরকে কিন্তু এই প্রিন্সিপাল মূল্য দিতে হবে। কারণ সমাজে ব্যক্তি যদি পিছিয়ে থাকে, ব্যক্তি কোনো সমাজ যদি ব্যক্তিকে মূল্য না দেয় তাহলে সেই সমাজ খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারবে না। এবং সবসময় যদি সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিকেই সেখানে কাউন্ট করা হয় তাহলে দেখা যাবে যে বারে বারে কি হবে না, বারে বারে এই যে দূরত্বগুলো, বড়লোক আর ধনী গরিবের মধ্যে যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো আরো বৃদ্ধি পাবে এবং সেই সমাজ একটা সময় কিন্তু গিয়ে ভেঙে পড়বে, সেই সমাজ চলতে পারে না। অর্থাৎ সম্পদ কিছু মানুষের হয়তো হয়তো কেন্দ্রভূত হয়ে যাবে, সেই সম্পদ কেন্দ্রভূত হওয়ার ফলে মানুষের স্বাধীনতা কিন্তু এখানে ধীরে 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 কিন্তু বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ আজকে যদি আমি পিছিয়ে পড়েছি দেখে বা কেউ একজন পিছিয়ে পড়েছে দেখে যদি, মানে একজন মানুষ পিছিয়ে পড়েছে দেখে যদি 99% মানুষ সেটা দেখে সেটাকে যদি অবহেলা করে, ইগনোর করে, তাহলে কালকে গিয়ে দেখা যাবে একটা স্বাভাবিক প্রবৃত্তি হিউম্যান নেচারের, যেটা হচ্ছে কি যে কালকে গিয়ে দেখা যাবে 2 জন মানুষ পিছিয়ে পড়েছে, 3 দিনের মাথায় গিয়ে দেখা যাবে 3 জন মানুষ পিছিয়ে পড়েছে, 4 দিনের মাথায় গিয়ে দেখা যাবে চারজন মানুষ, 10 দিনের মাথায় হয়তো 10 জন, 50 দিনের মাথায় 50 জন। এইভাবে করতে করতে আমরা কি দেখতে পাবো যে সম্পদগুলো কি হবে, হিউম্যান নেচার হচ্ছে এটাই যে সম্পদগুলো এই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়বে, মেজরিটি অফ পপুলেশন সেখানে আমরা দেখবো কি সেটা থেকে বঞ্চিত হবে। উদাহরণ হিসেবে নিয়ে নাও আমেরিকার কথা, যখন 2011 সালে অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হলো তখন তাদের বড় স্লোগানটা কি ছিল না, তারা যখন সোশ্যাল মিডিয়া হাতে পেলো, বড় একটা আন্দোলনের মাধ্যম পেয়ে গেছে, মানুষ তো এই আন্দোলনের মাধ্যমগুলো হাতে ছিল না,
ফলে তাদের যে এক্সপ্লয়টেশন হচ্ছে সেটা তারা বুঝতে পারলেও বহিঃপ্রকাশের কোনো মাধ্যম নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন আসলো তখন আমরা দেখতে পেলাম কি না, তারা প্রত্যেকেই স্লোগান শাউটিং করলো এবং তারা বাস্তব সত্যটিকে, তাদের আমেরিকান সমাজ ব্যবস্থা যেটাকে আমরা বলি যে উন্নত সমাজ, সেই উন্নত সমাজের বাস্তব সত্যটা আমাদের সামনে কিন্তু তুলে ধরলো। কি না, সেখানে একটা বড় রাতারাতি তারা আন্দোলন সংগঠিত করলো এবং যে আন্দোলনের স্লোগান ছিল ছিল হচ্ছে উই আর 99%। মানে তারা এটার মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইছিল, এই স্লোগানটির মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইছিল যে 99% মানুষের হাতে 1% সম্পদ, আর 1% মানুষের হাতে 99% সম্পদ আমেরিকায়। এই ধরনের একটা কিন্তু অসাম্য তৈরি হয়েছে। এটা কিভাবে হলো? এটা একদিনে হয়নি। এটা দীর্ঘদিন ধরে এই আইন কানুনগুলোতে অত্যধিক বেশি মেরিটোক্রেসিকে গুরুত্ব দেওয়ার ফলে, অত্যধিক বেশি সেই সিস্টেমের মধ্যে অত্যধিক বেশি সেই সিস্টেমের মধ্যে একটা বলতে পারো যে স্বাভাবিকতার সিস্টেমস গুলোকে গুরুত্ব দেওয়ার ফলে এখানে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। অর্থাৎ কোন রকম কোন রকম একটা আইন কানুন তৈরি করে এখানে যে কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্টে ভাবা হবে সেই রকম ভাবা হয়নি। সরাসরি ভাবে একেবারে ফ্ল্যাট ওয়েতে বলতে পারো, একেবারে সোজা সোজা ভাষায় যেটাকে বলা হয় সমতা, সেই সমতার প্রিন্সিপালে তাদের সমাজ কিন্তু পরিচালিত হয়। এবার ওই সমতার প্রিন্সিপালে যখন পরিচালিত হয়েছে তখন দেখা যাবে কি যে তুমি আমি দুজনেই সমান। তুমি আমি যখন দুজনেই সমান হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে পুরুষরা যেহেতু দীর্ঘদিন ধরে তারা এখানে একটা ডমিনেন্ট পজিশনে আছে, তো পুরুষরাই সম্পত্তি দখল করে বসে আছে। তাই আবার দেখবে যে কিছু ধনীবান মানুষ তারা নিজেদের ওই আভিজাত্য, দীর্ঘদিনের একটা আভিজাত্যের ফলে ধন সম্পত্তিকে ব্যবহার করে তারা বংশ পরম্পরায় আভিজাত্যটাকে তাদের ধরে রাখতে পেরেছে। আর ধীরে ধীরে বেশ মানুষ কিন্তু সেই মানে কিছু মানুষ বা বহু সংখ্যক মানুষ সেখানে কিন্তু পিছিয়ে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে সম্পদ 1% মানুষের হাতে গিয়ে জমা হচ্ছে, আর 99% মানুষের হাতে কিন্তু সেখানে 1%, মানে 99% মানুষের হাতে 1% সম্পদ, আর 1% মানুষের হাতে 99% সম্পদ। তাই তো? এই ধরনের একটা ব্যবস্থা সেখানে বলে দিচ্ছে যে শুধুমাত্র মেরিটোক্রেসিকে মূল্য দিলে একটা সমাজের পরিণতি এটাই হতে পারে। এবং রাস্তায় তারা নেমে এসে আন্দোলন করতে এই কারণে বাধ্য হলো। আমরা যে বলি আমাদের দেশে রাজ্যে এসসি এসটিদের জন্য যে এত সুযোগ সুবিধা দিয়েছে এগুলো খারাপ, আসলে খারাপ নয়, এগুলো এই সমস্ত ফিলোসফারদের দেখিয়ে যাওয়া অবদান বলতে। কেন? এটা বাস্তব সত্য। হিউম্যান নেচারের এটা হচ্ছে বাস্তব সত্য, সমাজের এটা হচ্ছে বাস্তব সত্য। সমাজ এইরকম ভাবে কি হয় না এগিয়ে যায়। মানুষ যারা হয়তো বেশি সুযোগ সুবিধা তাদের প্রত্যেকের, মানে যেটা জন রলস তোমাদের রুশো পড়াতে গিয়েও বলেছিলাম যে দুই ধরনের তিনি সমতার উদাহরণ দিয়েছেন, বৈষম্যের উদাহরণ দিয়েছেন, তাই না? তিনি সমতার কথা বলতে গিয়ে তিনি সেখানে বৈষম্যেরও কথা বলেছেন। তো বৈষম্য বলতে তিনি কোন বৈষম্যগুলোকে মেনে নিয়েছেন? যেমন তিনি বলেছেন যে মানুষ জন্মগতভাবে যে যে তার বায়োলজিক্যালি যে তার যে পার্থক্য আছে, তার যে তার যে তার যে তার যে শরীরের কালারের যে পার্থক্য আছে, তার যে বয়সের পার্থক্য আছে, আহ ওজনের পার্থক্য আছে, সেই সমস্ত পার্থক্যগুলোকে তিনি মেনে নিয়েছিলেন। তো যে সমস্ত পার্থক্যগুলো সমাজ তৈরি করে দিয়েছে, যে সমস্ত ইনইকুয়ালিটিস গুলো সমাজ তৈরি করে দিয়েছে, সমাজের মানুষরা তৈরি করেছে তাদের নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে বলো বা নিজেদের মধ্যে এগ্রিমেন্টের মধ্য দিয়েই বলো, তো যেরকম ভাবেই লজিক প্রয়োগ করে হোক না কেন তিনি তো লজিককে এই কারণে দায়ী করেছিলেন বারে বারে। তো স্বাভাবিকভাবে তিনি এখানে ওগুলোকে ব্লেম করেছিলেন এবং বলেছিলেন যে মানুষের তৈরি করা যেহেতু নিয়ম কানুনগুলোর মধ্য দিয়ে এখানে অসাম্য বৈষম্য তৈরি হয়েছে, তিনি সেগুলোকে মানেন না, ওগুলোকে ব্রেক করার কথা বলেছিলেন। এগুলো আমরা রুশো পড়তে গিয়ে পেলাম। একই ধরনের বিষয়বস্তু এখানে মাথায় রাখো যে তিনিও এখানে কিন্তু ওই দেখো এখানে তাদেরকে এখানে তিনি ধার করছেন, তিনি এখানে এখানে তাদের আলোচনাগুলোকে ধার করছেন, যাদের তারা হচ্ছে কে না সেই রুশো, সেই লক, এবং আমরা দেখতে পাবো কান্টকে, তিনি ইমানুয়েল কান্টকেও তিনি তাদের ওই চুক্তিবাদী ধারণাগুলোকে এখানে নিয়ে এসেছেন। এবং আমরা বারে বারেই দেখবো সেখানকার এই যে মানে মানুষ যে কেন চুক্তি করছে বেসিক্যালি সেই সময় তারা চুক্তি করার কারণ দেখিয়েছিলেন রাজনৈতিক আনুগত্য, পলিটিক্যাল অব্লিগেশনস। এখানে তিনি এসে ন্যায় বিচারের জন্য এটাকে বলা যেতে পারে যে তিনি কিন্তু চুক্তির কথা বললেন। অর্থাৎ এক প্রকার দেখে নাও যে সমাজ ব্যবস্থায় কি হয় না, সমাজ ব্যবস্থায় অত্যধিক বেশি ম্যারিটোক্রেসিকে ভ্যালু দিলে কি হবে, সে সমাজের মধ্যে রাতারাতি কিন্তু সেখানে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। আর সব সব সম্পদ দেখবে মুষ্টিমেয় মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, বেশিরভাগ মানুষ সেখান থেকে বঞ্চিত হবে। এটা যদি সমাজের স্বাভাবিক নিয়ম হয়, তিনি কি বলার চেষ্টা করলেন? তিনি বলার চেষ্টা করলেন যে এই অবস্থাটার এই ধরনের ইনইকুয়ালিটি থেকে সমাজকে বের করে নিয়ে আসতে হবে এবং একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করতে হবে। এবং এটা গঠন করার জন্য আমাদেরকে যেখানে ফিরে যেতে হবে, তিনি বলার চেষ্টা করলেন, তিনি যে বলার চেষ্টা করলেন যে এখান থেকে বেরিয়ে যেতে হলে আমাদেরকে বেরিয়ে এসে যদি একটা সুন্দর সমাজ গঠন করতে হয়
যেখানে হয়তো ব্যক্তি, এই যে ব্যক্তি, সংখ্যাগরিষ্ঠ শাসনের ভিত্তিতে সবকিছু ডিসাইডেড হবে না, যে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে এবং ব্যক্তিকে গুরুত্ব দিয়ে কি করতে হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। তবে এই ন্যায় বিচার কিন্তু ওই প্লেটোর ন্যায় বিচারের মতো ন্যায় বিচার নয়। প্লেটোর ন্যায় বিচারে আমরা কি দেখেছিলাম? প্লেটোর ন্যায় বিচারে আমরা দেখেছিলাম যে সেই ন্যায় বিচার হচ্ছে কি ক্লাস ভিত্তিক ন্যায় বিচারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে প্রথম তিনটে শ্রেণীরই কথা বলেছিলেন তিনি। তিনটে শ্রেণী তিন রকম ভাবে যদি কাজ করে, তাদের জন্য যে কাজগুলো বরাদ্দ করা হলো, তাদের জন্য যে ডিউটি বেঁধে দেওয়া হলো, সেই ডিউটিটা যদি তারা নিজেদের মতো করে পালন করে, তার সমাজে তিনি বলেছিলেন যে তাদের এই তিনটে ক্লাস তাদের নিজেদের ভার্চু অনুসারে যদি তারা রোল প্লে করে, তাহলে সোসাইটিতে তিনি বলেছিলেন ফোর্থ ভার্চু জেনারেট হবে, যেটাকে তিনি বলেছিলেন জাস্টিস। এই কথাটা বলেছিলেন। এখানে তিনি এসে জন রলস উল্টো কথা বলছেন। জন রলস যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে সমাজের প্রথম ভার্চুটাই হচ্ছে কি, সমাজের প্রথম মানে যেটা এখানে তিনি এখানে একটা লাইন ব্যবহার করেছে দেখলাম, তোমাদের আমি ডিটেলসটা দিয়েছি সেখানেই তোমাদের এটা দেখলাম। দেখো এখানে বলেছি আমি, তিনি এখানে শুরুতেই বলেছেন একটা কথা, জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ আ গুড সোসাইটি। একটা ভালো সমাজের হচ্ছে প্রথম গুণটা হচ্ছে কি যে সেখানে ন্যায় বিচার থাকবে। এই কথাটি তিনি বলার চেষ্টা করলেন। অর্থাৎ যে ন্যায় বিচারকে একেবারেই তিনটে শ্রেণী নিজেদের নিজেদের কাজগুলো করলে যে জেনারেট হয়, ভার্চু জেনারেট হয়, যেটা প্লেটো বলে গেছিলেন, তিনি এসে সেটা করলেন না। ইনি বললেন যে একটা ভালো সমাজের বিশেষত্ব হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকবে এবং সেটাই তার প্রথম গুণ হবে, জাস্টিসই সেখানে হবে তার প্রথম। সমাজে তার মানে কিন্তু ন্যায় বিচার থাকতে হবে, তবেই সেই সমাজকে কিন্তু ভালো সমাজ বলা যেতে পারে। এবার এই ন্যায় বিচার বলতে তিনি কি বোঝাতে চাইলেন? এই ন্যায় বিচার বলতে তিনি এখানে বোঝাতে চাইলেন যে সকলের মধ্যে সমানাধিকার, সমান স্বাধীনতার অধিকার একটা, আর সমান সুযোগের অধিকার, এই দুটো কথা তিনি মেইনলি কিন্তু বলার চেষ্টা করেন। কে বললেন এই দুটো কথা? বললেন জন রলস। জন রলস বলার চেষ্টা করলেন কি, যে প্রথমে তাহলে মানুষের সমান স্বাধীনতা থাকবে, প্রত্যেকের সমান স্বাধীনতা থাকবে। যেহেতু ব্যক্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন, মেজরিটি মাইনরিটির কনসেপ্ট নেই এখানে, ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা ভাবে, প্রত্যেকেরই আলাদা আলাদা রকম ভাবে সমান অধিকার থাকবে। সমান অধিকারের প্রসঙ্গটা তিনি মেনে নিলেন সবার প্রত্যেকে, স্বাধীনতার কনসেপ্টও বলতে পারো ওটাকে, যে তিনি সবার প্রথমে মেনে নিলেন। দ্বিতীয়ত তিনি বলার চেষ্টা করলেন সকলের সমান সুযোগের অধিকার থাকবে, সমান সুযোগের অধিকার থাকবে, এই কথা দুটো তিনি বলার চেষ্টা করলেন। তো এই রকম ভাবে, এবং তিনি বললেন যে সমান সুযোগ দেওয়া মানে আবার এটাও নয় যে সেখানে কি না, সমান সুযোগ মানে এটা নয় যে জেনারেল প্রিন্সিপালে যেটা আমরা সমান সুযোগ বলে থাকি, যে তোমার জন্য এখন কি, যে তোমার জন্য হচ্ছে এখন আমি নিয়ম করলাম কি, ধরে নাও যে তোমার জন্য আমি নিয়ম করলাম যে তোমার জন্য হচ্ছে তুমি 30 দিন কাজ করলে হয়তো তুমি কি পাবে, 30 দিন কাজ করলে তুমি 80,000 টাকা স্যালারি পাবে, আমিও 30 দিন কাজ করলে 80,000 টাকা স্যালারি পাবো। কিন্তু তোমার কাজ করা আমার কাজ করার মধ্যে একটা পার্থক্য আছে। দেখা যাবে যে আমি হয়তো 80 দিন সুন্দরভাবে, আমি হয়তো 30 দিন সুন্দরভাবে কাজটা করে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রকৃতিগত ভাবে তোমার একটা প্রবলেম হবে কি না, তোমার হাতে একটা মেনস্ট্রুয়েশন বলে একটা হয়তো তোমার ভগবান প্রদত্ত একটা হয়তো শারীরের একটা বিশেষত্ব দিয়েছে, শরীরের একটা বিশেষত্ব দিয়েছে, যেটার কারণে হয়তো তুমি অসুস্থ থাকবে, হয়তো কিছুটা সময়ের জন্য হয়তো তুমি একটা কিছুটা যন্ত্রণা ভোগ করবে 3 দিন, এক একজন এক এক রকমের হতে। ফলে তুমি ওই সময়গুলো হয়তো তুমি কি করতে পারবে না, না তুমি কাজে উপস্থিত হতে পারবে না। যদি তুমি কাজে উপস্থিত না হতে পারো তাহলে তোমার বেতনটাও কমে যাবে সেই হিসেবে। কিন্তু কথাটা হচ্ছে যে তোমার তো এটা প্রকৃতি প্রদত্ত, তোমার তো এটা ঈশ্বর প্রদত্ত, এটা তো তোমার কোনো কিছু করার নেই। এবং এটা এক প্রকার এইভাবেও দেখা যেতে পারে যে এটা হচ্ছে বলে তুমি কিন্তু প্রজনন করার একটা ক্ষমতাও এটা বটে, যে তুমি ভবিষ্যৎ প্রজন্মকেও তৈরি করছো, মহিলারা তৈরি করছে। তাহলে এটাকে ওই বিশেষত্ব দিক থেকে দেখা উচিত, এটা নয় যে তুমি 30 দিন করছো না বলে তুমি কম বেতন পাবে। বরং সে করছে, ওর এটা ন্যাচারাল, যেহেতু ওটাকে ন্যাচারাল মেনে নিয়ে ওকে ওইটাকেই, ওর যদি 25 দিন যদি উপস্থিত হতে পারে তাহলে 25 দিনের হিসেবেই তাকে কিন্তু পে করবে। এইরকম ভাবে হতে পারে জিনিসটা। তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন যে সবসময় ইকুয়ালিটির ভিত্তিতে আমরা যেটা বলি যে তুমি আমি সকলেই সমান, ওই ধরনের সমানতার প্রিন্সিপালস নয়, মানে সাধারণ সাদামাটা যে সমানাধিকার সেই সমানাধিকার নয়। এই সমানাধিকারটা কি? এই সমানাধিকারটা হচ্ছে কমপ্লেক্স ইকুয়ালিটির কথা, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশনস বলে থাকি আমাদের সংবিধানে যেটাকে আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশনস বলে থাকি, যেটা দেখবে যে এই তত্ত্ব, ওই যে 1971 সালে জন রলস যে থিওরি লিখছেন, কিন্তু থিওরি লিখছেন 1971 সালে,
আম্বেদকর এসে এগুলো অলরেডি স্ট্যাবলিশ করে দিয়ে গেছেন আমাদের ইন্ডিয়ান লিগাল সিস্টেমে। কনস্টিটিউশন যদি খুলে দেখো তাহলে দেখবে যে এগুলো এই জন রলস, আমরা আমরা তো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থিঙ্কারদের নিয়ে অনেক গুণগান গাই, জয় জয়কার করি, কিন্তু আমাদের নিজেদেরই থিঙ্কার দেখবে একেবারে পুরো এর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল একটা বড় একটা দলিল দিয়ে গেছেন, যেটা আমরা আজকেও এখনো সেটা আমরা কিন্তু ব্যবহার করে আমাদের জীবন জীবিকা কিন্তু নির্বাহ করছি বা আমাদের পুরো এই সমাজটাকে পরিচালনা করছি। কি সেটা না, সেখানেও দেখো যে এই যে 16 নম্বর আর্টিকেলের দিকে তাকিয়ে দেখো, সেখানে কিন্তু ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে, কিন্তু 16 নম্বরের গভীরে যদি তোমরা যাও, 16 1 2 3 সাবসেকশন যেগুলো আছে, সাব আর্টিকেলস যেগুলো আছে, সেখানে যদি তোমরা একটু গভীরে ঢোকো তাহলে দেখবে সেখানে আবার কমপ্লেক্স ইকুয়ালিটিরও কথা বলা হয়েছে। কি না, যারা পিছিয়ে পড়া তাদের জন্য একটুখানি সুযোগের ব্যবস্থা করে দিতে, স্পেশাল কিছু অপরচুনিটিজের ব্যবস্থা করে দিতে। তো এনার এই যে অপরচুনিটিজ এর কথা, যেটা জন রলস যেটা এসে বোঝানোর চেষ্টা করলেন, যে স্পেশাল কিছু অপরচুনিটিজ এর ব্যবস্থা, এই স্পেশাল অপরচুনিটিজ এর ব্যবস্থা বলতে গিয়ে মানে 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 ইকুয়াল অপরচুনিটির কথা বলতে গিয়ে তিনি স্পেশাল অপরচুনিটিরও কথা কিন্তু এক প্রকার বলেছেন, যেটাকে তার বলা হয়েছে ম্যাক্সিমিম নীতি বলা হয়েছে। ম্যাক্সিমিম নীতি অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য যদি একটুখানি বিশেষ ব্যবস্থা করা যায়, তাহলে সেটা অন্যায়ের কিছু নয়, বরং সেটা কিন্তু ন্যায়পূর্ণ। এবং ন্যায়পূর্ণ তবেই হবে সেটা, শুধুমাত্র জেনারেল প্রিন্সিপালে এখানে শুধুমাত্র ন্যায় ভাবলে ন্যায় সেখানে আসবে না, বরং ওই যারা এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে তারা এগিয়ে যাবে, যারা একটুখানি হয়তো পিছিয়ে যাচ্ছে তারা পিছিয়ে, যারা বারে বারে পিছিয়ে পড়বে। এটা কখনো একটা ভালো সমাজ হতে পারে, এটা জাস্ট পূর্ণ ন্যায়পূর্ণ, এটা কখনো সমাজ। এবার পিছিয়ে যাওয়ারও দুটো কারণ হতে পারে, তিনি দুটো কারণকে এখানে দর্শিয়েছেন, দেখিয়েছেন। একটা হচ্ছে তো স্বাভাবিক কারণ, যেটা বলতে পারো এক প্রকার ওই রুশো যেগুলো দেখিয়ে গেছে, যে মানুষের জন্মগতভাবে প্রকৃতিগতভাবে কিছু পার্থক্য আছে, তার ফলে সে সেখানে হয়তো পিছিয়ে পড়বে। আর একটা আছে যে সমাজ, সেখানে সমাজের প্রতিষ্ঠানগুলো সেখানে কতগুলো নিয়ম কানুন তৈরি করে দিয়েছে, সেই নিয়ম কানুনগুলোর মধ্য দিয়ে হয়তো কি হয়েছে, সে পিছিয়ে পড়ছে। এই দুটো অবস্থার কথা তিনি বলেছেন। তবে এখানে আমাদের আসার আগে তিনি এখানে একটা কথা বলেছেন, যে সমাজে ইকুয়ালিটি নিয়ে আসার জন্য তিনি বলেছেন যে ইকুয়ালিটি প্রিন্সিপালস আমাদেরকে অ্যাপ্লাই করা যেতে পারে, এবং এই ইকুয়ালিটি প্রিন্সিপালস মানুষ মেনেও নিতে পারে, তার জন্য আমাদের একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনস, ওটা মানে তিনি বলছেন যে কিভাবে এই ধরনের একটা ইকুয়ালিটি তৈরি করা যেতে পারে, তিনি এই ধারণাও কিন্তু আমাদের সামনে দিয়েছেন, যে মানুষ ইকুয়ালিটিকে কিভাবে মেনে নেবে, কেন মেনে নেবে এবং কিভাবে মেনে নেবে। তো এই কথাগুলো বলতে গিয়ে আমরা দেখতে পাবো তিনি বেসিক যে আইডিয়াটা আমাদের সামনে দিয়েছেন সেটা হচ্ছে কি, তিনি বলেছেন তিনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনসে চলে গেছে, যেটাকে বলা যেতে পারে যে ওই মডার্ন ভার্সন অফ মডার্ন ভার্সন অফ কন্ট্রাক্ট থিওরি। যে হবস বলবো না, এখানে হবসকে তিনি এখানে অ্যাডপ্ট করেননি, লক এবং রুশোকে তিনি এখানে ধার করেছেন, এবং এবং কান্টকে তিনি এখানে ধার করেছেন, কান্টের আইডিয়াগুলোকে ধার করেছেন। কোন আইডিয়া না, আইডিয়াটা হচ্ছে সামাজিক চুক্তিকে ধারণা, সেই ধারণাটিকে ধার করেছে। এই ধারণায় কি ছিল, কেন হবস নয় এটাও আমি বলছি, হবস কেন নয়, কেন লক, কেন রুশো এবং কেন কান্ট। তো রুশো, আমি তোমাদের যেহেতু লক এবং রুশো পড়িয়েছি, তাই লক এবং রুশো দিয়েই বোঝানোর চেষ্টা করছি। লক করতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম যে লক ব্যক্তিকে পজিটিভলি দেখেছেন, ব্যক্তিকে পজিটিভলি দেখেছেন, ব্যক্তিকে ধীরে ধীরে সেটার মধ্যে কি হয়েছে, ভায়োলেশন হয়েছে। মানুষ প্রত্যেকে তিনি প্রথমে তিনি বলেছিলেন মানুষ প্রকৃতির রাজ্যে বাস করে, সকলের মধ্যে সকলেই সমান, একটা ইকুয়াল একটা অবস্থায় তারা রয়েছে, তাদের অবস্থানটা একটা সমান অবস্থান, কেউ উঁচু কেউ নিচু, কেউ ধনী কেউ বড় লোক, কেউ শক্তিশালী কেউ দুর্বল, এইরকম কিছু নেই, সকলেই সমান একটা নিয়মে বসবাস করে, প্রকৃতির যে সমান ইকুয়াল সেই ইকুয়াল লতেই তারা বসবাস করে। এটাই তিনি বলেছিলেন যে প্রকৃতি সবার সবার প্রতি সম 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 দৃষ্টি রাখে, ভেদাভেদ করে না, মানে ঈশ্বর কি আমাদেরকে ভেদাভেদ করে কারো প্রতি করে না। তাহলে ওটাই এখানে বলতে পারে এক প্রকার যে প্রকৃতি প্রকৃতি আমরা তো প্রকৃতিকে ঈশ্বর বলেই পুজো করি হিন্দু মাইথোলজিতে, তো ধরে নাও ওইটাই এক প্রকার যে প্রকৃতি আমাদেরকে কি করেছে, ইকুয়ালিটি দিয়ে। তাহলে মানুষকে সেখানে ইকুয়াল, সেই এই প্রকৃতির উপরে তৈরি হওয়া মানুষকে তিনি সেই রকম ভাবে ইকুয়ালি দেখেছিলেন শুরু। পরবর্তীকালে মানুষের মধ্যে যখন র্যাশনালিটি বৃদ্ধি পেয়েছে, তখন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তখন মানুষের মধ্যে কি হয়েছে না, হানাহানি খুনোখুনি, এটা বলেছিলেন রুশো একই কথা বলেছিলেন প্রায়। রুশো বলেছিলেন যে প্রথমে এটা স্বর্গের স্বর্গ ছিল, তারপরে ধীরে ধীরে এটা নরকে পরিণত হলো, তাই তো এই কথাটা বলেছিলেন যে প্রথমে এটা হ্যাভেন ছিল, তারপরে সেটা নরকে পরিণত, কথাটি বলেছিলেন। তাহলে ব্যক্তি মানুষকে এক প্রকার এখানে বুঝে নাও যে তারা কিভাবে দেখেছে, প্রকৃতিকে এখানে এক প্রকার ইকুয়াল হিসেবে দেখেছে, এবং ইকুয়াল প্রকৃতি থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে মানুষ ইকুয়ালও ছিল, সমান ছিল মানুষ। তো এইরকম একটা সমান পজিশনের কথা তিনি এখানে কিন্তু ওদের মতো ইনিও কল্পনা, যে মানুষ, আমরা যদি একটা হাইপোথেটিক্যালি ধরে নিই একটা, যে কি
যে মানুষের মধ্যে ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি আছে, এবং সেই ইকুয়ালিটির অবস্থা থেকে মানুষ একটা আইন তৈরি করছে, ল তৈরি করছে। যখন সে একটা ল তৈরি করছে তখন তার কি চেষ্টা থাকবে? তখন সেই ল এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে সে তার অবশ্যই, যদি তার একটা কনসিয়াসনেস থাকে তার মধ্যে যে আমি 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 অমুক, আমি তমুক, আমার অমুক অমুক বিশেষত্ব আছে, তার নিজের সম্পর্কে যদি তার একটা কনসিয়াসনেস থাকে এবং সমাজ সম্পর্কে তার যদি ধারণা থাকে, তাহলে সে কি চাইবে? তাহলে সে চাইবে বারে বারে তার নিজের, যখন সে চুক্তি করবে তখন তার নিজের লাভটা যাতে বেশি হয় সেই চুক্তির মধ্যে দিয়ে সেটা ইনশিওর করার চেষ্টা করবে। কিন্তু তার সম্পর্কে যদি তার নিজের কোনো ধারণা না থাকে, তাহলে সে কি কখনো এটা কল্পনা করতে পারে? কখনো কল্পনা করতে পারে না। অর্থাৎ তিনি এখানে জন লক যেটা বোঝায়, যেটা জন রলস যেটা বোঝানোর চেষ্টা করলেন, তিনি বললেন যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা ওই প্রকৃতির রাজ্যের সমান অধিকারের, সমান সমানাধিকারের মতো, যে মানুষ সেখানে সমান, যেটাকে ফার্স্ট পজিশন তিনি অরিজিনাল পজিশন যেটাকে তিনি বলেছেন, যেটা প্রকৃতির রাজ্যে, যেটা আমাদের আলোচনায়, এনার আলোচনায় সেটা হচ্ছে অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন মানে কি? সে আজ আদিম অবস্থা বলতে পারে এক প্রকার মানুষ, যেখানে জানে যে আমরা সকলেই সমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ নেই। তো এটা তিনি বলার চেষ্টা করছেন কি, এটা বলার চেষ্টা করছেন যে এটা তো হঠাৎ করে আর হবে না। তিনি এই কারণে বললেন যে তাহলে এক প্রকার মানুষের উপর কি দেওয়া যেতে পারে? একটা পর্দা দিয়ে দেওয়া যেতে পারে। পর্দা দ্বারা ওই ঘেরা থাকবে, পর্দার একটা আবরণ থাকবে, ভেইল অফ ইগনোরেন্স যেটাকে তিনি বলেছেন, যে ভেইল অফ ইগনোরেন্স থাকবে। যে ভেইল অফ ইগনোরেন্স দিয়ে কি হবে? যে অজ্ঞতার ওড়না যেটাকে বাংলায় বলা হয়, যে তার নিজের সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার সমাজ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার নিজের ক্লাস সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সে পুরুষ নাকি মহিলা তার কোনো জ্ঞান নেই, সে কোন ভাষায় কথা বলছে সেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার কোনো কিছুরই সেখানে সে জ্ঞান নেই। সে শুধু একটা মানুষ, শুধু এটাই জানে, আর কিচ্ছু সে জানে না, এবং প্রত্যেকটা মানুষই এইরকম। তো এই ধরনের একটা কি হতে হবে, যে অজ্ঞতা মানুষের মধ্যে থাকবে, এই ধরনের একটা ওড়না দিয়ে তাকে ঢেকে দিতে হবে যাতে সে কিছুই জানতে পারে। তারপরে তাকে সেখানে অপশন দিতে হবে যে বলো এবার তুমি কি চাও। তিনি একটা বারে বারে এখানে বারে বারে যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করেন সেটা হচ্ছে, এটা বোঝা যেতে পারে এইরকম ভাবে, সেটা হচ্ছে যে ধরনের একটা কেক, কেকের গল্প দিয়েছেন তিনি একটা, যে একটা বার্থডে পার্টিতে হয়তো একটা কেক কাটা হচ্ছে। তো কেকটা কাটা হলো, কাটা কাটতে দেওয়ার দায়িত্বটা হয়তো কোনো একজনকে দেওয়া হয়েছে, যে দেওয়ার সময় তাকে বলে দেওয়া হয়েছে যে সাবধানে কেটো, তার কারণ তুমি জানো না তুমি কোনটা পাবে। কেন? কারণ যখন তোমাকে দেওয়া হবে তখন কিন্তু তোমাকে অন্ধের মতো বেছে নিতে হবে, তোমাকে কিন্তু তোমার চোখ খুলে, তোমার জ্ঞান আছে যে আমার খিদেটা একটু বেশি ওদের থেকে, এইটা জ্ঞানটা তোমার আছে বলে তুমি যে বড়টা চুজ করবে, এটা হবে না। এখানে ধরে নেওয়া হচ্ছে প্রত্যেকেরই খিদে সমান, কাজে তোমাকে কিন্তু চোখ বেঁধে দেওয়া হবে, তোমার চোখ বেঁধে দেওয়া হবে, অজ্ঞতার ওড়না বলতে পারো, যে তোমার অজ্ঞতার ওড়না দিয়ে চোখটা বেঁধে দেওয়া হবে এবং তোমাকে অন্ধের মতো চুজ করতে হবে। তাহলে সে যখন কেকটা কাটবে তখন কি বড় ছোট করে কাটতে পারবে? তাহলে সে কিভাবে কাটবে কেকটা? তাহলে সে কেকটা সমান কাটবে। কেন জন রস বলার চেষ্টা করলেন এটাই, তাকে যদি এই ধরনের একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয় যে তোমার সম্পর্কে তুমি কিছু জানো না, তোমার খিদে কতটা, তোমার ক্লাস কি, তোমার জেন্ডার কি, তোমার তোমার সম্পর্কে তুমি কিছুই জানো না, সমাজের নিয়ম কানুনও বলে কিছু তৈরি হয়নি, কিছুই নেই সেখানে, সেই রকম একটা অবস্থায় তোমাকে নিয়ম তৈরি করার একটা কিন্তু দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? যেহেতু তুমি জানো না যে কোন ভাগটা তোমার কাছে পড়বে, ছোটটা কি বড়টা, তাই তুমি আর ছোট বড় করার মানে তুমি তো ছোটটাও তো পেতে পারো যদি তোমার অজ্ঞতা থাকে, তোমার যদি জ্ঞান থাকে তাহলে তুমি ছোটটাও পেতে পারো। কিন্তু যেহেতু তোমার জ্ঞানই নেই, তোমার চোখটা বেঁধে দেওয়া হয়েছে, আগেই বলে দেওয়া হয়েছে তোমার চোখ বেঁধে দেওয়া হবে, তাই তুমি কি করছো না, প্রত্যেকটা সাইজ তুমি সমান করবে, যাতে করে তুমি অ্যাটলিস্ট এটা ইনশিওর করলে কি না, আমি যাতে সমান পাই, আর কি। কম বেশি পাওয়ার দরকার নেই আমার, অ্যাটলিস্ট যাতে কম না পাই, তুমি এটাই চেষ্টা করবে, প্রত্যেকটা মানুষ এটাই করে। তো তিনি এইরকম ভাবে বোঝানোর চেষ্টা করলেন কি, যে একটা অজ্ঞতার ওড়না দিয়ে মানুষকে ঢেকে দিতে হবে। মানুষের সমস্ত কিছু, তার ক্লাস, তার জেন্ডার, তার স্টেটাস, তার প্লেস অফ বার্থ, তার ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু তার কাছ থেকে কিন্তু মানে ছিনিয়ে নিতে হবে এক প্রকার, বলতে পারে এক প্রকার তার এইগুলো সম্পর্কে তার কোনো ধারণাই থাকবে না। এই রকমের একটা পজিশন, আদিম পজিশন, ওই পজিশনে গিয়ে তাকে এখানে চুক্তি করতে বলা হবে, যে তুমি বলো যে তুমি নিয়ম কানুন গুলো কেমন হওয়া উচিত, তাহলে সে কি করবে? সবার জন্য একটা ফেয়ার, একটা কি করবে, একটা ল তৈরি করবে। এটাকেই তিনি বলেছেন, এটাকেই তিনি বলেছেন এখানে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। এটার মধ্য দিয়ে কি হবে? এটার মধ্য দিয়ে কিন্তু একটা ন্যায়পূর্ণতা আসবে। প্রত্যেকে যখন তাহলে নিয়ম কানুন তৈরি করবে তখন কে কি করবে, সে কিন্তু সমানভাবে একটা সমান, সকলের মতো করে একটা নিয়ম কানুন তৈরি। এইরকম ভাবে তিনি বলার চেষ্টা করলেন যে
যে জাস্টিস আর ফেয়ারনেসটা কিন্তু আসবে। এবং তিনি বলার চেষ্টা করলেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসলেও মানুষ যখন আইন তৈরি করবে তার বড় একটা অবস্থা দেখা যাবে কি, সেটা হচ্ছে যে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে। বা তার যদি অজ্ঞতা থাকে তখন দেখা যাবে যে হ্যাঁ আইনটা প্রাথমিক পর্যায়ে আইনটা এইভাবেই তৈরি হবে, প্রাথমিক পর্যায়ে আইনটা এইভাবেই তৈরি হবে। কিন্তু ধীরে ধীরে সেখানে কি হবে না, ধীরে ধীরে দেখা যাবে যে মানুষ তার মধ্যে যখন সে জানতে পারবে তার অবস্থান সম্পর্কে, তার নিজের আইডেন্টিটি সম্পর্কে সে যখন অবগত হবে, তখন ধীরে ধীরে সে কি করবে না, ধীরে ধীরে তখন সে চেষ্টা করবে কি, বা তার নিজের যোগ্যতাতে সে হয়তো একটু এগিয়ে যাবে। এগিয়ে যাবে কারণ সকলে আমরা সমান প্রাথমিকভাবে মেনে নিলাম, আদৌ কি সকলে আমরা সমান? যখন চোখটা খুলে দেওয়া হবে তখন দেখা যাবে সে হয়তো নিজেই অবজার্ভ করবে যে আমি ওর থেকে অনেকটা বেশি লম্বা, আমার শারীরিক আকৃতি ওর থেকে অনেক বড়, আমার খিদেটা ওর থেকে অনেক বেশি, ফলে আমাকে পরিশ্রমটা ওর থেকে আরো অনেক বেশি করতে হবে। এটাই তো তার ধারণা তৈরি হবে। তো যখন তার এটা ধারণা তৈরি হবে তখন সে কি করবে, বেশি বেশি করে কাজ করার চেষ্টা করবে। এবং তার মধ্যে যত তাড়াতাড়ি কনসিয়াসনেস জেনারেট করবে তত তাড়াতাড়ি সে কি করবে, ভবিষ্যতের জন্য সংরক্ষণও করার চেষ্টা করবে। ভবিষ্যতের জন্য যখন যখন সে সংরক্ষণ করার চেষ্টা করবে তখন ধীরে 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 কি হবে, সে ওই সংরক্ষণটাকে মাল্টিপ্লাই করতে 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 সম্পদটা আরো বাড়িয়ে নিয়ে হবে। তো এবার যারা স্লোলি রান করছে তারা ধীরে ধীরে স্লোলি রান করবে, এইভাবে স্লোলি রান করবে, করতে করতে কি হবে, সমাজে একটা বৈষম্য তৈরি, অত্যধিক বড় একটা পার্থক্য। এই পার্থক্যটাই আলটিমেটলি কি হয়, এই পার্থক্যটা আলটিমেটলি আরো বড় করে চওড়া হতে হতে শুরু করে। কেন? কারণ মানুষের মধ্যে তখন কি হয় না, যেহেতু তার মধ্যে হচ্ছে এখানে তার ওই 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 বোধ এসে গেছে যে সে অন্যদের থেকে একটু অন্য রকমের, তখন সে কি করবে না, তখন সে সমস্ত কিছু নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করবে। অর্থাৎ সমাজের যে নিয়ম কানুন গুলো তৈরি হয়েছে, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, সেগুলোকে সে নিজের ফেভারে রাখার চেষ্টা করবে। যেহেতু সে নিজের ফেভারে রাখার চেষ্টা করবে তখন কি হবে, সমস্যা জায়গায় এসে যাবে কি, যে অন্যের জন্য সেটা কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে যাবে। এটাই নিয়ম, এটাই হিউম্যান নেচার, এটাই সমাজের নিয়ম, এটাই হয়ে আসছে, এটাই হয়। তো এই জায়গায় তিনি বলার চেষ্টা করলেন যে এই জায়গায় তখন কি করা যেতে পারে, এই জায়গায় তিনি বলার চেষ্টা করছেন যে এই কারণে এখানে করা যেতে পারে যে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য এখানে কি করা যেতে পারে, স্পেশাল কিছু সুযোগ সুবিধা এখানে ব্যবহার করা যেতে পারে, যে ওদেরকে একটুখানি সুযোগ দাও। যে প্রথমে আমি তো এখানে সবাইকে সমান ধরে নিলাম, ওই আদি অবস্থান সবাই সমান, তারপরে সবাইকে সমান সুযোগও দিচ্ছি যে চলো সবাই সমান সুযোগ পেলে, একই রকম স্কুলে পড়াশোনা করলে, একই রকম কলেজে পড়াশোনা করলে, একই টিচার তোমাদের ট্রিটমেন্ট পেলে, সমস্ত রকম ভাবে একই, তারপরও দেখা যাবে কেউ এগিয়ে গেছে কেউ পিছিয়ে গেছে। এটা হবেই। এটা যখন হবে তখন কি হবে না, যখন এটা হবে তখন কি বললাম, সমস্যা একটা জেনারেট হবে কি, যে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। একটা যখন গ্যাপ তৈরি হয়ে যায় তখন সেই গ্যাপটাকে পূরণ করাটা কিন্তু সময়ে সময়ে কিন্তু খুব হয়ে দাঁড়ায়। নইলে কি হবে না, সমাজটা কিন্তু আর টিকে থাকতে পারে না, ভেঙে যাবে সেই সমাজ। এই কারণে তিনি এখানে বলার চেষ্টা করছেন কি, এই কারণে তিনি বলার চেষ্টা করলেন এই কারণে যে আমাকে এখানে আরেকটা প্রিন্সিপালস গ্রহণ করতে হবে, যেটাকে তিনি বলার চেষ্টা করছেন ম্যাক্সিমিম প্রিন্সিপালস। সর্বাধিক ওই আর কি বলতে পারো যে পিছিয়ে পড়াদের জন্য, বা আহ, বলতে পারো বঞ্চিতদের জন্য কিছু এখানে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা। ধরো নাও আমরা মাঠে খেলা দেখছি, মাঠে আমরা খেলা দেখছি, দুটো মানুষ খেলা দেখছি, ধরো তুমি আমি খেলা দেখছি, এত বড় একটা প্রাচীর দেওয়া আছে, সেই প্রাচীরে আমি দাঁড়িয়ে থেকে খেলা দেখতে পারবো, আমার বিশেষ কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। তো ভগবান প্রদত্ত তোমার তো কিছু করার নেই, তোমার হাইটটা শর্ট, তাহলে তোমার তো একটা স্পেশাল প্রোটেকশনের দরকার আছে, স্পেশাল তো অপরচুনিটির প্রয়োজন আছে। কি অপরচুনিটি? তোমার নিচে যদি একটা নিয়ে এসে একটা টুলের ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেটাতে পা দিলে তবেই গিয়ে তুমি দেখতে পাবে। তাহলে তিনি এটাই এখানে বলার চেষ্টা করলেন যে সবসময় মেজরিটিকে ভ্যালু দিয়ে যখন আমরা পরিচালনা করব আমাদের সমাজকে, তখন দেখতে পাবো যে এই ধরনের মানুষগুলো যারা হয়তো তাদের নিজেদের স্বাভাবিকতার কারণে, যেটা স্বাভাবিক, দুটোর কথা বলেছেন এখানে পিছিয়ে থাকা, একটা হচ্ছে স্বাভাবিকতা বলেছেন, একটা হচ্ছে সমাজ প্রদত্ত বলেছেন, একটা বলেছেন সমাজ তৈরি করেছে, আর একটা বলেছেন নেচারাল। তো নেচারাল বলো আর সমাজ প্রদত্ত বলো, দুটোই বলো, এখানে আলটিমেটলি ওই মানুষটাকে পিছিয়ে দিয়েছে। এখানে কি করতে হবে তাহলে, তার জন্য বিশেষ করে সমাজ প্রদত্ত যেটা, সেটা যেহেতু সমাজ তৈরি করেছে, সেটা সমাজের নিয়ম কানুন গুলো ওইরকম তৈরি হয়েছে বলে সে পিছিয়ে পড়েছে। অর্থাৎ ওই যে প্রাচীরটা যখন দেওয়া হলো, কে ডিসাইড করে দিল যে এই প্রাচীরটা এতটাই দিতে হবে, এতটা হাইটে দিতে হবে? কেউ তো ডিসাইড করেছে। তো ওটা যে একটা আইডিয়াল যে হাইট, এই হাইটটা কে ডিসাইড করে দিল? সমাজের কিছু ব্যক্তি ডিসাইড করে দিয়েছে, যখন ডিসাইড করেছে তখন তারা মেজরিটির কথা ভেবে ওটা করেছে। তার মানে মাইনরিটিস, তোমার মতো যারা খাটো একটুখানি, হয়তো আমার মতো একটুখানি খাটো, আমার থেকেও তার মানে লম্বা মানুষ আছে,
তারা খেলাটা দেখতে পাবে না, তারা তো বঞ্চিত হবে। এই কারণে তিনি এখানে বলার চেষ্টা করলেন কি এদের জন্য একটু ম্যাক্সিমিং প্রিন্সিপালস আসতে হবে, এদের জন্য স্পেশাল প্রভিশনস এর ব্যবস্থা করতে হবে, এদেরকে একটুখানি বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, দিয়ে এদেরকে এগিয়ে রাখতে, এদেরকে ওদের সমান সমান। এবং প্রত্যেকটা মুহূর্তে সমাজে দেখবে এইরকম ভাবে কি হয় না, এই ধরনের বিশেষ সুযোগ সুবিধার প্রয়োজন পড়ে যারা পিছিয়ে আছে তাদের জন্য, নইলে সমাজটা কিন্তু ঠিক রাখতে পারবে না। এইরকম ভাবে সমাজে কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সমাজ। সমাজ ওটা ন্যায়পূর্ণ সমাজ বলে বিবেচিত হবে না। সেই সমাজে দেখবে যারা পাচ্ছে না তারা তো চুপ করে বসে থাকবে না। মানুষের হিউম্যান নেচার হচ্ছে যে তার মধ্যে যেমন হচ্ছে এক প্রকার যেমন ওই কৌটি লকের দেখানো যেমন হচ্ছে পজিটিভ নেচারও যেমন তার মধ্যে আছে, অপসেট দেখানো নেগেটিভ নেচার গুলো তার মধ্যে আছে। যে যখন মানুষ পায় না তখন কি করে, তখন সে ছিনিয়ে নেয়। তো ছিনিয়ে নেওয়া তো সমাজ কখনো ভালো হবে না। হবে কি, হামাসের দ্বারা যে তিনি বলছেন যে প্রভাবিত হয়েছে, তারপর কিছু উদাহরণ দিয়েছেন। যেহেতু তারা দীর্ঘদিন ধরে শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সোশ্যাল ক্লাস ইয়ে লেবার ক্লাস, তারা কি করবে, এখন তারা ছিনিয়ে নেবে। কিভাবে ছিনিয়ে নেবে, তারা হাতে অস্ত্র নিয়ে তারা এখন আন্দোলনে নামবে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে তারা ছিনিয়ে নেবে। তার কারণ তাদের উপর এখন ব্রুটাল ফোর্স প্রয়োগ হচ্ছে, পুলিশি ব্যবস্থা তাদেরকে এখানে টর্চার করছে, তার বিরুদ্ধে এখন তাদের হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্বাভাবিকভাবে এখানে তিনি কি করলেন, এখানে কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিতে দ্বিধাবোধ করলেন, তাই তো করলেন। এখানে কিন্তু ইনি তা বলছেন না, ইনি বলছেন যে সমাজে এই জিনিসগুলো হতে পারে, যেটা কখনোই একটা ভালো সমাজ ব্যবস্থা নয়। সমাজ ব্যবস্থা এই কারণে কি করবে, নিজের থেকে নিজের যে এই যে 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 দূরত্বগুলো তৈরি হবে, সমাজের মধ্যে যে এই ধরনের বৈষম্যগুলো যে তৈরি হবে, অসাম্য যে তৈরি হবে, যে কেউ এগিয়ে গেছে আর কেউ পিছিয়ে গেছে, এই এগিয়ে যাওয়ার পিছিয়ে যাওয়ার মধ্যে আবার একটা কি হবে, ইকুইলিব্রিয়াম ঘটে, আবার একটা দুটোর মধ্যে মিলেমিশে একটা কিন্তু একাকিত্ব করার চেষ্টা করবে, তোকে টেনে নিয়ে এসে আবার এক জায়গায় ওদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেবে, দিয়ে যাতে করে কি করা যেতে পারে না, আবার সমাজে ওদেরকে সমান সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সমাজের ভারসাম্যটা, ইকুইলিব্রিয়াম যেটাকে বলা, সমাজের ভারসাম্যটা যাতে বজায় থাকে, নইলে সেই সমাজ ভেঙে পড়বে। আমরা হয়তো ব্যক্তিগতভাবে হয়তো এসসি এসটি, এই যে রিসেন্টলি এখন মহিলাদের 1/3 রিজার্ভেশন দিল, সেগুলোর হয়তো নিন্দা করতে পারি, কিন্তু সামাজিকভাবে যখন তুমি ভাববে, তুমি যখন সামাজিক প্রাণী হিসেবে যখন নিজেকে দেখবে, ব্যক্তি হিসেবে নয়, যখন তুমি সমাজের অংশ হিসেবে যখন তুমি নিজেকে দেখবে, সার্বিক একটা অংশ হিসেবে যখন তুমি নিজেকে দেখবে, তখন তোমার এটা মনে হবে যেটাই বাস্তব সত্য, এটা হওয়া উচিত। এটা না হলে সমাজে কখনো কিন্তু এই সমাজ ন্যায়পূর্ণ সমাজ হতে পারে না। উদাহরণে আমেরিকা, আজ পর্যন্ত তাদের কোনো মহিলা রাষ্ট্রপতি নেই। কেন, ওদের দেশে কি কোনো ছাড়ার যোগ্যতা নেই? আছে। কিন্তু ওটাতে পৌঁছানোর জন্য তোমার যে ইকোনমিক ক্যাপাসিটি প্রয়োজন দীর্ঘদিন ধরে, একদিনে নয়, সেই জায়গায় তো মহিলারা নেই। সমস্ত অর্গানাইজেশন গুলোতে পুরুষরাই, সমস্ত অর্গানাইজেশন গুলোতে পুরুষরাই বসে আছে, সমস্ত আইন কানুন গুলো তৈরি করার মেকানিজম গুলোতে পুরুষরা বসে আছে, মহিলারা এগোবে কি করে? যারা তাদের মতো করে ভাবছে, এদের কথা ভাবছেন। এই কারণে কি করা হচ্ছে না, এখন এদের রিজার্ভেশন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ স্পেশাল প্রভিশন যেটাকে তিনি বলেছেন ম্যাক্সিমিন, সেই ম্যাক্সিমিন দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, যেটা আমাদের দেশেও হচ্ছে থেকে। এইরকম ভাবে তিনি বলেছেন যে একটা দেশে কি হবে না, একটা আইন তৈরি হবে, আইনসভা থাকবে, তার একটা সম্মিলিত বৈঠক হবে, সেই বৈঠকে এখানে আইন তৈরি হবে, সেই আইনটাকে সকলে মিলে এখানে সম্মতি প্রদান করবে কি না, ওই অরিজিনাল পজিশনে সকলে সবাই তাকে সম্মতি দেবে, এবং সম্মতি দেওয়ার পর সেটাকে কিন্তু কি হবে, এবং সেই সম্মতি দিলেই শুধু হবে না, এই সম্মতি দেওয়ার সময় এটাকেও মেনে নিতে হবে যে সেখানে যেন ম্যাক্সিমিম নীতিটাও যেন সেখানে থাকে, জাস্টিস আর ফেয়ারনেসও যাতে সেখানে থাকে। জাস্টিস হলো শুধুমাত্র ওই জাস্টিস মানে ওই সেই মেরিটোক্রেসিক জাস্টিস নয়, যেটা ইলেকট্রন মধ্যে আমরা দেখলাম যে কম্পিটিশন 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 করতে করতে সেখান থেকে বাছাই করা হবে কাদের, সেখান থেকে বাছাই করা হবে দার্শনিকরা যাকে, সেই সমাজ তিনি এখানে কিন্তু সকলকে গুরুত্ব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে আলাদা আলাদা ভাবে গুরুত্ব দিলেন, এবং এইরকম ভাবে বেনথামের যে আইডিয়া যেটা ছিল, মানে সংখ্যাগরিষ্ঠ যে আইডিয়া, সেই আইডিয়াটিকে তিনি এবং তার নিজস্ব একটা তত্ত্ব এখানে জাস্টিস আর ফেয়ারনেস, এই তত্ত্বটা তিনি এখানে দাঁড় করালেন, যেটা হচ্ছে ন্যায়পূর্ণ একটা কিন্তু একটা বলতে পারো যে ন্যায়পূর্ণ একটা ন্যায় এখানে এইরকম ভাবেই প্রতিষ্ঠিত হতে পারে, এই কথাগুলো
সরি, এই কথাগুলো তিনি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করলেন। এগুলোই তার দেখবে এই বইটিতে প্রকাশিত হয়েছে, বারে বারে উঠে এসেছে জাস্টিস আর থিওরি অফ জাস্টিস 1971। তাহলে এখানে তিনি কি কি দিয়েছেন? এখানে তিনি আমরা দেখতে পাবো তিনি অরিজিনাল পজিশনের ধারণা দিয়েছেন। এখানে অরিজিনাল পজিশন তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা মানুষকে এখানে কি করেছে না চোখ দিয়ে তার চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে, বা ওড়না দিয়ে তাকে ঢেকে দিয়েছেন, ভেইল অফ ইগনোরেন্স যেটাকে বলে। তাহলে অরিজিনাল পজিশনে মানুষকে ভেইল অফ ইগনোরেন্স দিয়ে দেওয়া হলো, অজ্ঞতার ওড়না দিয়ে দেওয়া হলো, অজ্ঞতার ওড়না দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। সে জানে না সে কোথায় আছে, সে জানে না তার পরিচয় কি, তার আইডেন্টিটি সম্পর্কে সে কিচ্ছু জানে না। সে কোন স্থানে জন্মগ্রহণ করেছে, তার নাম কি, সে কোন বংশে জন্মগ্রহণ করেছে, সে তার তার সে কোন জেন্ডারে বিলং করে, তার অর্থনৈতিক অবস্থা কিরকম, সে কিচ্ছু জানে না। নাথিং। তাহলে এইরকম একটা অরিজিনাল পজিশনে মানুষকে তিনি নিয়ে এসে কি বললেন না, বললেন সকলের সম্মতির ভিত্তিতে কি হবে না, ইকুয়াল একটা ল তৈরি হবে, যে লয়ের ভিত্তিতে কি হবে, ইকুয়ালিটি প্র্যাকটিস হবে, সমতা হবে, এবং সেটার ভিত্তিতে সকলের সমান সুযোগও থাকবে। সকলের সমান সুযোগ থাকবে। কি সুযোগ না, প্রত্যেকে নিজের নিজের মতো করে কর্ম করার সুযোগ, প্রত্যেকের মিনিমাম কতগুলো স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, এই সমস্ত বিষয়গুলোকে তিনি সেখানে ইনশিওর করবেন। তারপরে তিনি কি বললেন না, তারপরে তিনি বললেন যে সেটা হলেই কিন্তু সেটা জাস্টিস হলো তা কিন্তু বলা যাবে না। যতক্ষণ না সেই সমাজে কি থাকছে না, সেই সমাজে যতক্ষণ না এই নীতিটাও সেখানে থাকছে যে যারা পিছিয়ে পড়বে তাদের জন্য আবার বিশেষ কতগুলো সুযোগ সুবিধা, ততক্ষণ এখানে কি হবে না, ততক্ষণ এখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে না, এই কথাটাও তিনি বললেন। তাহলে এখানে তিনি কি করলেন, এইরকম ভাবে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের ধারণাটাও কিন্তু আমাদের সামনে। তোমাদের আমি অ্যারিস্টটল পড়াতে গিয়ে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে যারা ডিস্ট্রিবিউটিভ, ঘুরিয়ে তিনি বলেছিলেন, দেখো একটু যে কথাটাই বলেছিলেন, প্লেটো তো সরাসরি অভিজাতদের জন্য দরজাটা খুলে দিলেন। অ্যারিস্টটল এসে সরাসরি সেই দরজাটা খুললেন না, অ্যারিস্টটল এসে একটু হাত ঘুরিয়ে দরজাটা খুলে দিলেন অভিজাতদের জন্য, যে যারা নাকি মোরাল, যাদের নাকি কাজের কোয়ালিটি উন্নত হবে, মোরাল কাজ নাকি যারা বেশি ভালো করতে পারবে, তাদেরকেই তিনি দরজাটা খুলে দিলেন ওই শাসকের জায়গায় পৌঁছানোর জন্য, বা ক্ষমতার অলিন্দে তাদেরকেই তিনি রাখলেন। এবং বারে বারে দেখতে পাবো সেখানে অভিজাতরাই সেটাই উপভোগ করবে। তাহলে তার ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের মধ্যে আমরা কি পেয়েছিলাম ওই দিন, তার ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের ধারণার মধ্যে আমরা ওই ধারণা পেয়েছিলাম যেখানে অভিজাতরা বেনিফিটেড হবে। এখানে এনার ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের মধ্যে আমরা কি পাচ্ছি, এখানে এনার ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের মধ্যে আমরা পাচ্ছি এখানে বন্টন হবে, বন্টন সম্পদ, এই যে হয়তো পুঞ্জীভূত হয়ে পড়েছে কোনো একটা জায়গায়, তাহলে ওদের কাছ থেকে নিয়ে কি করতে হবে, এদেরকে দিতে হবে। কেন দিতে হবে, তার অন্যতম কারণটা হচ্ছে যে সমাজ নইলে কিন্তু সমাজ, এরা পিছিয়ে পড়বে, এবং আলটিমেটলি এরা তো ঠিক আছে নিজেদের আন্দোলন অধিকার তো করবে, কিন্তু কথাটা হচ্ছে এটাও এক প্রকার বাস্তব সত্য কথা যে সমাজের আসলে ভারসাম্যটা, ইকুইলিব্রিয়ামটা বজায় রাখার জন্য এটা দরকার। এবার ব্যক্তিগতভাবে ওই ব্যক্তিটা যার কাছ থেকে হয়তো তুমি সম্পদটা নেবে, এটা পরবর্তীকালে দেখবে যে রবার্ট নজিক পড়াবো যখন, তখন বলবো যে রবার্ট নজিক বলেছে যে ট্যাক্সেশনকে তিনি এখানে চুরি বলেছেন। ট্যাক্স বসিয়ে যে সম্পদটা ওর কাছ থেকে নিয়ে যে এদেরকে তুমি দিচ্ছ, এটা নাকি তুমি চুরি, চুরির কথা বলেছেন। তো এই চুরিটাকে চুরিটা হওয়া উচিত নয় তিনি বলেছেন। তিনি কিন্তু এখানে ইনি কি বলেছিলেন, যদিও রবার্ট নজিক এনার আইডিয়াটাকে ক্রিটিসাইজ করে বলেছেন, যাই হোক এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইনি বলছে যে না, সমাজের ভারসাম্যটা বজায় রাখার জন্য, ন্যায়পূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য এটা খুবই অপরিহার্য, নইলে সেই সমাজে কিন্তু শান্তি শৃঙ্খলা থাকতে পারে না, এবং সেই সমাজটা যারা তৈরি করেছিল প্রাথমিক অবস্থাতে তাদের অধিকারটাও সুরক্ষিত। এই কথাগুলো তিনি এখানে বোঝানো হচ্ছে, এই বিষয়গুলোই এখানে তার আলোচনায় বারে বারে উঠে এসেছে। এই যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের এখানে উদাহরণ দিয়েছে, টার্মিনোলজিস গুলোকে ভালো করে দেখবে, যাতে অরিজিনাল পজিশনের ধারণা এখানে দিয়েছে, এগুলো ভালো করে দেখেন। এই সমস্ত এই যে ভেইল অফ ইগনোরেন্সের ধারণা এখানে দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো, এই টার্মিনোলজিস গুলো ভালো করে মনে রাখবে, এগুলোই বারে বারে কিন্তু জানতে চাই, এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো বারবার জানতে। এই ইকুয়াল অপরচুনিটি প্রিন্সিপাল দিয়েছে, দেখো ইকুয়াল অপরচুনিটি প্রিন্সিপাল, ইকুয়াল বেসিক লিবার্টি প্রিন্সিপাল দিয়েছে যে সকলের সমান স্বাধীনতা বা অধিকার থাকবে, তারপর সকলের সমান সুযোগ সুবিধাও থাকবে। তবে সমান সুযোগ সুবিধা মানে কিন্তু শুধু সমান নয়, এটা কিন্তু কমপ্লেক্সও বটে। কি না, যারা পিছিয়ে আছে তাদের জন্য ম্যাক্সিমিন নীতি, যেটা ম্যাক্সিমিন, এই যেটাকে বলা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপলস, যেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমিন নীতি বা ডিফারেন্স প্রিন্সিপলস, ভালো করে দেখে নাও এখানে, এখানে বলা হচ্ছে ম্যাক্সিমিন নীতি, শব্দটা নিশ্চয়ই এখানে কোথাও পাবে, ম্যাক্সিমিন নীতি বা ডিফারেন্স প্রিন্সিপলস, তিনি কথাগুলোকে বলা, বোঝা গেল।
তাহলে এগুলো আমরা দেখতে পাবো যে তিনি আমাদের সামনে উপহার দিয়েছেন এবং এইরকম ভাবে তিনি চেষ্টা করেছেন যে সমাজে যেভাবে এখানে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যগুলোকে দূর করা। আরেকটা কনসেপ্ট তিনি এখানে দিয়েছেন সেটা হচ্ছে ওভারল্যাপিং কনসেনসাস। কি ওভারল্যাপিং কনসেনসাসের ধারণাটা? এখানে বলেছে যে তিনি পলিটিক্যাল লিবারালিজম গ্রন্থে ওভারল্যাপিং কনসেনসাসের ধারণা দিয়েছেন। তিনি বলেছেন এই ন্যায় নীতি নির্ধারণের বিষয়গুলিকে রাজনৈতিক আঙ্গিকের দেখা উচিত এবং এই নীতি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও, এই যে এটা বড়, বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও ঐক্যমতে আসা উচিত। ওভারল্যাপিং কনসেনসাস অর্থাৎ কেন? কারণ এটা বাস্তব সত্য যে তোমার ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে গোষ্ঠীগতভাবে আমার ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা থাকতেই পারে, আমি আমারটাকেই প্রোটেক্ট করতে চাইবো। বাস্তব সত্য এটাও, সমাজটাকে যদি তোমাকে টিকিয়ে রাখতে হয় তাহলে তোমাকে কিন্তু ঐক্যমতেও আসতে হবে। কি ঐক্যমতে আসতে হবে? যে যারা পিছিয়ে আছে তাদেরকে কিন্তু এখানে যোগ দিতে হবে এবং বেসিক কতগুলো মানুষের নিডস আছে অ্যাটলিস্ট সেই নিডস গুলো তাদেরকে পৌঁছে দিতে হবে। প্রাইমারি যে সমস্ত দ্রব্য, এখানে যেমন বলেছে যে প্রাইমারি দ্রব্যের কথা দেখো, সমাজের প্রাইমারি দ্রব্যের বন্টনের মধ্য দিয়ে ন্যায় প্রদানের ক্ষেত্রে ঐকমত অত্যন্ত প্রয়োজনীয়। বন্টন হবে, এটা মনে হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ প্রাইমারি কতগুলো নিডস, কি কি নিডস? মানুষের যেমন প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে স্বাধীন, সে স্বাধীনতা তার থাকা উচিত, তার চলাফেরার স্বাধীনতা, তার কথা বলার স্বাধীনতা, তার যেগুলো আমাদের যেগুলো ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো 19 নম্বর আর্টিকেলে আছে, এই স্বাধীনতাগুলো অ্যাটলিস্ট তার থাকা উচিত, এগুলো তার প্রাথমিক। এগুলো যদি মানুষের না থাকে সে কিন্তু তার নিজের জন্য যতটা প্রোগ্রেস করানোর সে কিন্তু করতে পারবে না, তার নিজের জীবনটাই সে উপভোগ করতে পারবে। অ্যাটলিস্ট এই স্বাধীনতা প্রাথমিক বিষয়গুলোর ক্ষেত্রে যেন সকলের এখানে সমানাধিকার থাকে, এই কথাগুলো তিনি এখানে বোঝানো। তার সমালোচনা এখানে অনেক হয়, আমি আজকে আর এই সমালোচনাগুলো বলবো না, আগামীকাল কোয়েশ্চেন্স গুলো আমি যখন সলভ করবো তখন তোমাদের এই ডিটেলসে এই জিনিসগুলো বলবো। এবং কোয়েশ্চেন্সও তোমরা দেখবে মোটামুটি 79টার মতো কোয়েশ্চেন্স ওখানে দিয়েছে, যদিও 79টা কোয়েশ্চেন্স হলো আগামীকালই সেটা শেষ হয়ে যাবে, কারণ অনেক কোয়েশ্চেন্স আমি দেখলাম বারবার রিপিট করেছে, তো একটুখানি ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? একটুখানি বিষয়গুলো ভালো করে মাথায় রাখবে। যাই হোক, বলো এবার কার কোথায় বুঝতে অসুবিধা হলো একটুখানি ডিটেলস বলো। আরো কোথায় অসুবিধা হয়েছে বুঝতে, বোঝাতে পারিনি, তোমরা বুঝতে পারোনি, বলো সেটা। দাদা ভেল অফ ইগনোরেন্সটা একটু বলুন। ভেল অফ ইগনোরেন্সটা হচ্ছে অজ্ঞতার ওড়না। অজ্ঞতা মানে মানে জ্ঞান নেই, জ্ঞানহীন। তো জ্ঞানহীন নামক একটা ওড়না, যে জন্য যে তোমার ওটা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হলে তুমি সব ভুলে যাবে, তুমি জানবে না তুমি কি, তোমার পরিচয় কি, তোমার আইডেন্টিটি সম্পর্কে তুমি অবগত নও। অর্থাৎ তিনি এই কথাটা বোঝাতে চেয়েছেন, কাদের জন্য বলেছেন এই কথাটা? এই কথাটা তিনি বলেছেন যারা আইন তৈরি করে তাদের জন্য বুঝিয়েছেন, যে পার্লামেন্টে যখন আইন তৈরি করা হয় তখন যেন নিজের আইডেন্টিটিকে মাথায় রেখে যেন আইন তৈরি না করে। এবং আমরা এটাই তো হতে দেখি যে পলিটিশিয়ানসরা আমাদের জন্য আইন তৈরি করছে, আমাদের জন্য আইন তৈরি করছে তারা বলে, সকলের জন্য আইন তৈরি করছে তারা বলে, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেটা কোটিপতিদের জন্য আইন তৈরি, কোটিপতিদের লাভ হবে এই ধরনের আইন তারা তৈরি করে। এটাই তো হয়। তিনি এটাই বলেছেন যে তোমাকে এমন একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো, তুমি জানো না তোমার পরিচয় কি। ওই আইনটা যেটা তুমি তৈরি করবে সেটার দ্বারা তুমি নিজেও কিন্তু কি হবে লাভ, নিজেকেও ওটাকে উপভোগ, বুঝতে পারলে তো? তো এটাকে অজ্ঞতার ওড়না মানে হচ্ছে যে তোমার কোন রকমের জ্ঞান থাকবে না, জ্ঞানহীন একটা অবস্থা, যেটাকে তিনি অরিজিনাল পজিশনে দেখিয়েছেন। অরিজিনাল পজিশনে মানুষের কোনো জ্ঞান নেই। সে যখন সমাজ তৈরি করছে চুক্তিবদ্ধ হয়ে, তখন সে কি করছে? সে জানে না তার পরিচয় কি, তার জানে না তার তার জেন্ডার কি, সে জানে না তার ভাষা কি, সে জানে না তার জন্ম কোথায় হয়েছে, সে কিছুই জানে না তার সম্পর্কে। এই অবস্থাতে সে এসে কি করছেন? একটা আইন তৈরি করার কাজ। ওটাকে এখানে ভেইল অফ ইগনোরেন্স, তার অজ্ঞতা, তার নিজের সম্পর্কে তার অজ্ঞতা, সমাজ সম্পর্কে তার অজ্ঞতা। তিনি নিজেকে যেভাবে দেখছেন সবাইকেই তিনি সেইভাবেই দেখছেন, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা। এটাকেই তিনি বলেছেন ভেইল অফ ইগনোরেন্স। বোঝা গেল? ঠিক আছে দাদা। বলো দেবিকা। হ্যাঁ, বলছি ভেল অফ ইগনোরেন্স মানে যদি এটা হয় যে আমি কোনো কিছু না জানাই আমি আইন তৈরি
কি বুঝতে করবো? পারছি না, তোমার নেটওয়ার্ক। তাহলে এখানে ডিফারেন্ট প্রিন্সিপালটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে? মানে ডিফারেন্ট প্রিন্সিপাল মানে তো এটা বোঝানো হচ্ছে যে যারা পিছিয়ে আছে তাদের জন্য আমি আইন তৈরি করি, তাহলে তো আমি ওমেন্স হিসেবে সে বেশি ডিপ্রাইভড হচ্ছে, তার জন্য একটু স্পেশাল সুযোগ সুবিধা সেটা তো করতে পারবো না, আমি তো সবাইকেই সমানভাবে ট্রিট করবো। না, হ্যাঁ, সবাইকে আমি সমানভাবে ট্রিট করবে, এটা ঠিক কথা। এটা ঠিক কথা, কিন্তু কথাটা হচ্ছে তিনি বলছেন যে এটা তো প্রাথমিক অবস্থা, এটা এটা সবাইকে মেনে নিতে হবে, এটা করতে হবে। পরক্ষণে তিনি বলছেন যে এটা হলে তো ইনিশিয়াল জাস্টিসটা হবে, কিন্তু কমপ্লিট জাস্টিস হবে না। কমপ্লিট জাস্টিস নিয়ে আসার জন্য তোমাকে ওই অবস্থার বাইরে বেরিয়ে যখন তুমি আসবে, তখন তোমাকে দেখবে যে তোমার থেকে কেউ এগিয়ে আছে, পিছিয়ে আছে, সেই অবস্থায় সেই সময় এসে তোমাকে কি করতে হবে, না তোমাকে কিন্তু ওই ওই ভেইল অফ ইগনোরেন্স এর মধ্য দিয়ে জাস্টিস এনশিওর করলে ওটা এনাফ নয়। তারপরের অবস্থায় বেরিয়ে এসে তুমি যখন দেখছো যে ইনইকুয়ালিটি আছে, তখন এখানে এসে তোমাকে কি করতে হবে, ডিফারেন্স প্রিন্সিপালস অ্যাডপ্ট করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। সকলের জন্য আলাদা আর আলাদা। ম্যাক্সিমিন প্রিন্সিপাল মানে এখানে কি বলছে? এই যে ওটাই যে ডিফারেন্ট প্রিন্সিপালটা বুঝতে পারলাম, এটাকে ম্যাক্সিমিন কেন বলে? এটাই ডিফারেন্স, তো ডিফারেন্স। এবার ম্যাক্সিমিনটা কি বলছে? ম্যাক্সিমিনটা বলছে এটাই যে যারা দুর্বল, যারা পিছিয়ে আছে, তাদের জন্য কিছু ম্যাক্সিমাম সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে জাস্টিসের, তাদের মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসা, ম্যাক্সিমাম তাদেরকে দেওয়া, যতটা ম্যাক্সিমাম দেওয়া গেলে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যাবে, ইকুয়ালিটিতে নিয়ে আসা যাবে তাদেরকে, সেটাই করতে হবে। এটাকেই তিনি বলছেন ম্যাক্সিমিম নীতি, সর্বোচ্চ তাদেরকে দিতে হবে। শুধু আচ্ছা, আমরা শুধু আমরা সমান সমান দিলে হবে না, যেহেতু সমান সমান দিলে কি হবে, যে যারা এগিয়ে আছে তারা তো এগিয়েই থাকবে, যারা পিছিয়ে আছে তারা তো পিছিয়েই থাকবে। তাহলে কি করতে হবে, তাকে যতটা ম্যাক্সিমাম দেওয়া গেলে, আমি হয়তো দেখা গেল যে এখানে আছি আর তুমি হয়তো দেখা গেল এখানে আছো, এবার দুজনের মধ্যে 5 টাকা 5 টাকা করে ভাগ বাটোয়ারা হলে, 10 টাকা ভাগ যদি ভাগাভাগি হয়, তুমি 5 টাকা পাবে, আমি 5 টাকা পাবো, আমি 5 টাকা পেলে আমি এতটা যাব, তুমি 5 টাকা পেলে এতটা আসবে। খুব কি অবস্থার উন্নতি হবে? খুব একটা অবস্থার উন্নতি হবে না। তোমার 5 টাকাটা দিয়ে তুমি বিশেষ কিছু করতে পারবে না, কিন্তু আমারটা দিয়ে আমি হয়তো অনেক কিছু করবো। হুম। তোমার কাছে 2 টাকা ছিল, 5 টাকা যোগ হলে 7 টাকা হবে, আমার কাছে 20 টাকা ছিল আগে, 5 টাকা যোগ হলে সেটা 25 টাকা হবে। 2 আর 25-এ, 7 আর 25-এর পার্থক্যটা অনেক অনেক, এবং তার পাওয়ারটা অনেক। তো এই জায়গায় তোমাকে কি করতে হবে, ম্যাক্সিমামটা তোমাকে দিতে হবে, দিয়ে এইখানে নিয়ে আসা। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমিন নীতি। হ্যাঁ। আর বলো, আর কারো কিছু জানার আছে? করবে, মেটেরিয়ালসটা দিয়ে দেবো, ডিটেলস দিয়েছি ওটা। নাজমুল ইসলাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা বুঝেছি। একতা ঘোষ, বল প্রথম ক্লাস করি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বল। হ্যাঁ দাদা ঠিক আছে আজকে। ওকে, তাহলে এটা পড়ে নাও। আর শ্রেয়সী, শ্রেয়সী বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর সোহিনী। হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু একটা বিষয় জানার ছিল, বলবো? হুম। স্যার বলছি যে এখানে আপনি যে ওভারল্যাপিং কনসেনসাসের যে ধারণাটা দিলেন না, ওখানে বেসিক্যালি যে ওই এক প্রকার মানে যাদের অধিক আছে তাদেরকে কমিয়ে দিয়ে যাদের কম আছে তাদেরকে বেশি দেওয়া, এক প্রকার প্রাইমারি গুডসটা যাতে সবাই সমানভাবে বাটোয়ারা হয়। তো এটা কি বেসিক্যালি আপনি শুধু প্রাইমারি গুডস এর কথাই বলেছেন, নাকি থটের দিক থেকেও বলেছেন? মানে আমার ধারণা, আমি যেটা মনে করছি, ধরুন যারা ধারণার দিক থেকে এগিয়ে আছে, মানে যাদের ভাবার অনেক ক্ষমতা আছে, তারা যেটা ভাবছে থটস, মানে থটসের কথা বলছি, তারা হয়তো তো এই ধারণা সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু ওই ওভারল্যাপিং কনসেন্সাস ধারণার দিক থেকে যদি দেখি, তাহলে তারা নিজেদের মানে ওই এক প্রকার সবাইকে সমান করার ক্ষেত্রে, যদি সমান করার ধারণায় আসতে গেলে তাদের সেই থটটাকে তারা মানে সমাজে প্রয়োগ করতে পারছে না, যার ফলে দেখা যাচ্ছে যে সমাজটা এক প্রকার পিছিয়ে পড়ছে। তো এক প্রকার যারা এগিয়ে আছে বেসিক্যালি তাদের ওই প্রাইমারি গুডস দিক থেকে কম দিলাম, ঠিক আছে, বাট এটা কি থটস দিক থেকে অ্যাপ্লাই হবে? থটসের দিক থেকে চিন্তা ভাবনা করার তো ব্যক্তির সম্পূর্ণ একক স্বাধীনতা আছে, সে সেটা করবেই।
হ্যাঁ, শুরুতেই সেটাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে। বাট অনেক সময় হটটাকেও বলতে পারো যে হ্যাঁ ওটাকে আন্ডারমাইন করা হয়, অনেক সময় হয় না, এটা হয়, মানে তিনি এটা বলেছেন এক প্রকার বলতে পারো। কেন? কারণ পার্লামেন্টে যখন আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য রিজার্ভেশনের হওয়ার যখন আমরা অপশন দেখছি, তখন কি হচ্ছে, তার মানে এটার বিকল্প আরো অনেক কিছু ছিল, তো মেজরিটি সেখানে বা সেখানে পুরুষতান্ত্রিক সমাজ তো আরো অনেক অনেক কিছু করতে, সেটা না করতে দিয়ে তাদেরকে কি করা হচ্ছে না, মহিলাদেরকেই আগে এগিয়ে নিয়ে আসতে হবে, সেটাতেই তাদের আটকে দেওয়া হচ্ছে, সেই ধরনের ভাবনাতেই তাদের আটকে দেওয়া হচ্ছে। তাদের ভাবনার কোনো মূল্য তাহলে তো এক প্রকারের সমাজকে অগ্রগতির দিক থেকে পিছিয়ে মানে বাধা দেওয়া হয়ে যাচ্ছে। সমাজকে এই বাধা দেওয়াটা তো ন্যায়পূর্ণ। কারণ এটাও তো ঠিক যে সমাজে যখন কিছু মানুষ খুবই এগিয়ে যাবে, আর কিছু কিছু মানুষ, মেজরিটি অফ পপুলেশন বলতে পারবো, মাইনরিটি, ডিপেন্ড করে এক একটা সমাজের অবস্থার উপরে, সেটাও তো সমাজের খারাপই দিক, তাই না? সমাজ তো এগোতে পারবে না ওইভাবে, এগোতে পারবে, সমাজ তো এগোতে পারবে না, সমাজের মধ্যে তো অশান্তি চলবে। যেমন আমাদের সমাজ ব্যবস্থাতে দেখবে তো, আমাদের সমাজ ব্যবস্থাতে মানুষের বেসিক রাইটস গুলো নেই বলেই দেখবে প্রত্যেকদিন মারামারি, হানাহানি, কোনো কোনি, এর জমি ও নিয়ে নিচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করছে, রেপ করছে, ধর্ষণ করছে, প্রত্যেক দিন এগুলো আমাদের সমাজ ব্যবস্থায় চলছে। কেন? কারণ আমাদের সমাজের বেসিক নিডস গুলোর সমস্যা রয়েছে। কিন্তু উন্নত সমাজ ব্যবস্থায় তুমি এই জিনিসগুলো দেখতে পাবে না, তাদের মধ্যেও হয়তো এই ইয়েগুলো রয়েছে, এই ইনইকুয়ালিটিস রয়েছে, কিন্তু অ্যাটলিস্ট বেসিক রাইটস গুলো তাদের সেখানে কিন্তু, ফলে তাদের মধ্যে এই সমস্যাগুলো অ্যাটলিস্ট উঠে আসে না। তিনি এই জায়গা থেকে এখানে বলার চেষ্টা করেছেন বলতে পারো, যে মানুষের যে প্রাথমিক যে নিড গুলো আছে, প্রাথমিক যে দ্রব্যগুলো আছে যেগুলো মানুষের থাকা উচিত, এগুলো মানুষের একেবারে প্রাথমিক ভাবে, একেবারে মৌলিক ভাবে, যেগুলো মৌলিক, এগুলো মানুষের ফেলে নেওয়া যাবে না, এগুলো থাকা উচিত। এবং এগুলো যদি মানুষ বঞ্চিত হয়ে যায় তাহলে এগুলো তাদেরকে কিন্তু at least, তারপরে তো আরো অনেক কিছু বলা গেলে তো বই দেখবে। বুঝতে পেরেছি। এগুলো কোয়েশ্চেন গুলো দেখো, যেগুলো পড়ালাম আজকে সব এখান থেকেই পাবে। মেইনলি কোয়েশ্চেন গুলো সলভ করো, দেখো। আহ, দেখলাম আমি বোধহয় 79টার মতো কোয়েশ্চেন আছে, কিন্তু দেখবে সবই ইজি এবং বুঝতে পারবে। ঠিক আছে, করো। আগামীকাল কোয়েশ্চেন গুলো যখন অ্যানালাইজ করবো তখন আরো ডিটেলসে বলবো যে আছে আলাদা আলাদা করে, যেহেতু ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, জাস্টিস, ওভারল্যাপিং কনসেনসাস, ইকুইলিব্রিয়াম, এগুলো যেগুলো বললাম আজকে এগুলোই থাকবে সেখানে, আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে, লেখাও থাকবে এখানে। তো ঠিক আছে, বলো নাজমুনের। হ্যাঁ দাদা, মানে বলছিলাম যে সোহিনী যেটা বললো, আসলে আমি ওই যে আপনি আর একটা মানে মেটেরিয়াল যেটা দিয়েছিলেন সেখানে পড়তে গিয়ে সেই ডিফারেন্স প্রিন্সিপালের যে নীতি, যেখানে বলা আছে যে মানে সমাজের যারা পিছিয়ে পড়া তাদেরকে যাতে সর্বাধিক সংখ্যক মানে সুযোগ সুবিধা দিয়ে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। তার পাশাপাশি উনি আর একটা অপশন দিয়েছেন বা বলেছেন দেখলাম যে যেখানে মানুষ যারা হয়তো যাদের যোগ্যতা আছে বা গুণ আছে সেই ভিত্তিতেও একটা প্রতিদান বা তাদেরকে কোনো কিছু দেওয়ারও তো ব্যবস্থা রেখেছেন। হুম হুম তার মানে তো এটার মাধ্যমে তো হচ্ছে কি যে ও যেটা বলছে থট মানে যাদের চিন্তা ভাবনা আছে যারা এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়টাকে তো উনি গুরুত্ব দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন। গুরুত্ব দিয়েছে, দিয়েছে। আবার দেখবে তুমি যখন এটা প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করবে তখন দেখবে যে এটা কিন্তু তার আবার বাধাপ্রাপ্ত ওই দেখতে পাবে। সমালোচনাগুলো যখন বলবো তখন ডিটেলসে আরো পাবে, যখন ওই কমিউনিটারিয়ান থিওরিটা পড়বো আমরা মেইনলি, তখন দেখবে এই পার্টগুলো। এখন ডিটেলসে নিয়ে যাচ্ছে না, একটাই বলবো কমিউনিটারিয়ান থিওরি। এইখানে মাইকেল স্যান্ডেল, মাইকেল ওয়ালজার, ঠিক আছে, চার্লস টেইলর, অ্যালেক্সান্ডার ম্যাকলিনটায়ার, এই সমস্ত নামগুলো যখন পড়বে, যখন পড়াবো কমিউনিটারিয়ান থিওরি আলোচনায়, কমিউনিটারিয়ানিজমের আলোচনায়, দেখবে পারবে এটা থিম কোড আলোচনা হবে, তখন বুঝতে পারবে। ঠিক আছে, আর বলো, আর কারো কিছু জানার আছে কিনা? তাহলে কোয়েশ্চেন গুলো অলরেডি ওয়েবসাইটে রয়েছে, নিজের মতো করে দেখে নাও, কোয়েশ্চেন গুলো সলভ করো, ভালো করে পড়ো এবং চেষ্টা করো, দেখো সবগুলোই কতটা পারছো সব। আশা করি সেখানে তোমাদের 95% হওয়া উচিত। চলো তাহলে আজকে এখানেই থাক, গুড নাইট। অমৃতা, বুঝতে অসুবিধা হয়নি তো অমৃতা? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলো।
হ্যাঁ স্যার, একটু অসুবিধা হচ্ছিল, আমি মানে জয়েন হতে চাইছিলাম, হচ্ছিল না। উম, না স্যার, বুঝতে পেরেছি মোটামুটি ঠিক আছে। তো ঠিক আছে স্যার, রিডিংটা পড়ি তারপরে আবার। দেখো অসুবিধা নেই, হ্যাঁ। ঠিক আছে, তাও দিয়ে দিচ্ছি, আমি হ্যাঁ পিডিএফটাও স্যার। দিয়ে দিয়েছি, ওটা পড়ে নিয়ে তারপর। স্যার বলছি, কালকে কি কোয়েশ্চেন অ্যান্সার হবে নাকি এটাই, মানে যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারবো? দুটোই দুটোই কোয়েশ্চেন আনসারও হবে, কোয়েশ্চেন আনসার গুলো হওয়ার পরই জিজ্ঞেস করো, দেখো আর আশা করি ডাউট থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। পরে আবার লিখে PDF